আচ্ছা, তো আমরা স্টার্ট করবো হচ্ছে আমাদের লিভিং ওয়ার্ল্ড। ঠিক আছে, চ্যাপ্টারের নামই কি আছে? লিভিং ওয়ার্ল্ড। লিভিং মানে কি? যার প্রাণ আছে। ঠিক আছে, আর ওয়ার্ল্ড মানে কি? আমাদের পৃথিবী। তার মানে পৃথিবীতে যাদেরই প্রাণ আছে তাদের সম্পর্কে আমাদের এই চ্যাপ্টার। ঠিক আছে, তো লেটস মুভ ফরওয়ার্ড। ফার্স্ট হচ্ছে আমাদের লিভিং এবং নন লিভিং এর মধ্যে পার্থক্যটা কি। তো আমাদের একটা বেসিক পার্থক্য আছে যে লিভিং এবং নন লিভিং আমি কি বেসিসে বলবো। আমরা একটা জিনিসের বেসিসে বলবো, সেটাকে আমরা বলবো সাড়া প্রদানের ক্ষমতা বা সংবেদনশীলতা, যেটাকে আমরা ইংলিশে বলি সেনসিটিভিটি। ঠিক আছে, যদি কারোর এই সেনসিটিভিটি থাকে তার মানে হচ্ছে তার প্রাণ আছে। যদি প্রেজেন্ট হয় তার মানে কি? তার মানে সেটা হচ্ছে লিভিং। ঠিক আছে, আর যদি কারোর মধ্যে এই সংবেদনশীলতা বা সেনসিটিভিটি মানে কোনো একটা উদ্দীপক আসলে, কোনো একটা উদ্দীপনা পেলাম কিন্তু আমি সাড়া দিতে পারছি না, ঠিক আছে, তার মানে কি? সেটা যদি সাড়া প্রদানের ক্ষমতা না থাকে তাহলে তার সেটা কি? জড় পদার্থ বা নন লিভিং। ঠিক আছে, লিভিং কে আমরা অ্যানিমেট ম্যাটারও বলে থাকি, আর নন লিভিং কে আমরা নন অ্যানিমেটও বলে থাকি। ঠিক আছে, তো আমাদের কোনো কিছু আমি যদি তোকে একটা চড় থাপ্পড় মারি বা কিছু একটা করি, বা তোর গায়ের দিকে রোদ পড়ছে, তাহলে কি তুই কোনো একটা সাড়া দিবি যে আমার গায়ে রোদ পড়ছে তাই আমি এখান থেকে সরে যাবো? আমি তোকে চড় মারতে গেলে তুই তখন নিজের আত্মরক্ষা করতে চাইবি, তুই কোনো না কোনো বাহ্যিক উদ্দীপকের প্রভাবে কোনো না কোনো সাড়া দিবি, রেসপন্স করবি। কিন্তু এটাই যদি আমি একটা কাঠকে ঘুষি মারি, ও কি আমার ঘুষি দেখে পালিয়ে যাবে? পালাতে পারবে না, কোনো সাড়া প্রদান করতে পারবে না, কারণ ওর মধ্যে কোনো প্রাণ নেই। তাহলে যার মধ্যে প্রাণ আছে তার মূল বৈশিষ্ট্য কি? যে সে সাড়া প্রদান করতে পারবে। বাহ্যিক কোনো উদ্দীপনা যদি সে লাভ করে তাহলে সে তার ভিত্তিতে একটা রিয়াকশন দেবে, একটা সাড়া দেবে। ঠিক আছে, যেটাকে আমরা বলি সেন্সিটিভিটির ধর্ম। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এনসিইআরটি তে কিছু বেসিক থিওরিজ দেওয়া আছে যে সাম অ্যাস্ট্রোনাইজিং পার্টস অফ লিভিং ওয়ার্ল্ড, মানে আমাদের যে এই বৈচিত্র্যময় পৃথিবী, সেই পৃথিবীর যে প্রাণসত্তা, সেই প্রাণসত্তার বিভিন্ন বিস্ময়বোধক ঘটনাবলী কি? দ্য এক্সট্রা অর্ডিনারি হ্যাবিট্যাটস। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? আমাদের এক্সট্রা অর্ডিনারি হ্যাবিট্যাট। হ্যাবিট্যাট মানে কি? হ্যাবিট্যাট মানে হচ্ছে বাসস্থান। বাসস্থান ইন হুইচ ভেরিয়াস টাইপস অফ অর্গানিজম আর ফাউন্ড, যেখানে বিভিন্ন ধরনের অর্গানিজমকে পাওয়া যায়। যেরকম কি কি হতে পারে? আমাদের কোল্ড মাউন্টেন মানে একদম শীতল পর্বতমালা হতে পারে, সেখানে আমাদের স্নো লেপার্ড দেখা যায়, ইয়ক দেখা যায়। ঠিক আছে, ইয়ক কোনটা? এই যে এটা হচ্ছে ইয়ক। ঠিক আছে, এটসেট্রা, এইগুলো পাওয়া যায়। ডেসিডুয়াস ফরেস্ট মানে যেখানে আমাদের ঘন জঙ্গল, যেখানে আমাদের পাতা ঝরে পড়ে আবার পাতা গজায়। ঠিক আছে, তাহলে সেই রকম ডিসিডুয়াস ফরেস্ট, সেখানে আমাদের হরিণ পাওয়া যাবে, রেড ফক্স পাওয়া যাবে, বিভিন্ন ধরনের পাখি পাওয়া যাবে, ওক গাছ পাওয়া যাবে। এটা কি? এটা হচ্ছে আমাদের ওক ট্রি। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ধরনের কি আমাদের লিভিং ওয়ার্ল্ডের যে লিভিং অর্গানিজম তাদেরকে দেখতে পাবো আমরা। ঠিক আছে, লিভিং মানে কি? লিভিং দু প্রকারের। ঠিক আছে, লিভিং ক প্রকার? আমাদের দু প্রকার। কি কি? আমরা যদি বলি যে লিভিং আমাদের ক প্রকার, তাহলে আমরা বলতে পারি যে লিভিং আমাদের দু প্রকার। এই যে লিভিং আমাদের অ্যানিমেটস গুলো রয়েছে, সেই লিভিং বা জীব, যারা লিভিং অর্গানিজম বা জীব, তারা দু প্রকার। একটা হচ্ছে আমাদের অ্যানিমালস বা প্রাণী, আমরা ব্রডলি বলছি, যেটা আমরা পরবর্তীকালে কিংডমে পড়বো। আর একটা না হলে প্লান্ট বা উদ্ভিদ। তাহলে অ্যানিমালস বলতে আমরা প্রাণী বুঝি, আর উদ্ভিদ বলতে আমরা অ্যানিমালস বলতে আমরা প্রাণী বুঝি, প্লান্ট বলতে আমরা উদ্ভিদ বুঝি। ঠিক আছে, তাহলে প্রাণী এবং উদ্ভিদ এই দু প্রকারের আমরা জীব দেখতে পাই আমাদের আশেপাশে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি? নেক্সট আমরা ওশানসে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই, যেরকম ব্লু হোয়েল, ঠিক আছে, শার্কস, ঠিক আছে, বা কোরালস। ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে কোরালস। ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাঙ্কটন। জু প্ল্যাঙ্কটন হয়, ফাইটো প্ল্যাঙ্কটন হয়। ঠিক আছে, এখানে মাছ ঘুরে বেড়াচ্ছে। এটা কি? এটা হচ্ছে আমাদের শার্ক। ঠিক আছে, এটা কি? এটা আমাদের বার্ড, কোনো কোনো। ঠিক আছে, বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায়। ফ্রেশ ওয়াটার লেকসে কি পাওয়া যায়? আমাদের ক্যাটফিশ পাওয়া যায়, ফ্রগ পাওয়া যায়, প্ল্যাঙ্কটন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এরকম বিভিন্ন হ্যাবিটাটে মানে বিভিন্ন বাসস্থানে আমরা বিভিন্ন প্রকারের লিভিং অর্গানিজম দেখতে পাই সর্বদা। ঠিক আছে, তাই এই ধরনের এত যে ভ্যারাইটি, সেই ভ্যারাইটি গুলো আমাদেরকে অ্যাস্ট্রোনাইজ করে, আমাদেরকে বিস্ময় করতে বাধ্য করে। ঠিক আছে, নেক্সট ইজ হোয়াট? এবার এনসিইআরটি তে বলা হয়েছে যে ফিনোমিনাস দ্যাট মেক আস ডিপলি রিফ্লেক্ট অন হোয়াট রিয়েলি লাইফ ইজ। এমন কোন কোন ঘটনাগুলো আছে যেই ঘটনাগুলো দেখে আমরা ট্রুলি অ্যাস্ট্রোনাইজ হয়ে যাই যে সত্যি লাইফ কি, যে কারণে আমাদের এইসব ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, অবজার্ভ করতে পারছি। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের ইকোলজিক্যাল কনফ্লিক্টস এন্ড কোঅপারেশন অ্যামং। ইকোলজিক্যাল কনফ্লিক্ট মানে কি? কোনো একটা নির্দিষ্ট স্থান আছে, সেই স্থানের মধ্যে আমি বলছি, মানে এটা হচ্ছে এই ইকোলজিতে থাকা বিভিন্ন অর্গানিজমদের মধ্যেকার কথা বলা হচ্ছে। একটা সেটা কি হতে পারে? সেম পপুলেশনের মধ্যে বা সেম স্পিসিসের মধ্যে। মানে ধরে নে এই পুরো একটা ইকোলজিতে, মানে একটা নির্দিষ্ট সার্কেল অফ এরিয়াতে অনেকগুলো বাঘ রয়েছে আর একটা হরিণ রয়েছে। তাহলে এই হরিণটাকে খাওয়ার জন্য দুটো তিনটে বাঘ একে অপরের সাথে কম্পিট করবে। তাহলে সেটা কি হবে? যে একে অপরের সাথে কনফ্লিক্ট হচ্ছে নিজেরই পপুলেশনের মধ্যে। তাহলে সেম স্পিসিসের মধ্যেও পপুলেশনের, সেম স্পিসিস বা সেম পপুলেশনের মধ্যেও কিন্তু আমাদের কনফ্লিক্ট হতে পারে বা কপারেশনও হতে পারে। দুজনে একসাথে গিয়ে কাউকে হান্ট করলো, তারপর ভাগ করে খেলো। ঠিক আছে, তাহলে সেরকমও হতে পারে।
তাছাড়া কি হতে পারে, মেম্বার্স অফ ডিফারেন্ট পপুলেশন, আলাদা আলাদা পপুলেশনের মধ্যেও হতে পারে, মানে ডিফারেন্ট স্পিসিসের মধ্যেও কনফ্লিক্ট হতে পারে। যেরকম একই এক্সাম্পল ধর, যে কোনো একটা এরিয়া অফ অবজারভেশনের মধ্যে আমার বাঘও আছে, আমার সিংহও রয়েছে, ঠিক আছে, আমার একটা রয়েছে বাঘ, একটা রয়েছে সিংহ, ঠিক আছে, আর শিকার করার জন্য রয়েছে একটা হরিণ। তাহলে এই হরিণটাকে খাওয়ার জন্য এই বাঘটাও যাবে, এই সিংহটাও যাবে, তাহলে এদের শিকারের পথে কি এরা একে অপরের পথে বাধা, তাহলে কি হবে, এরা একে অপরের সাথে কনফ্লিক্ট করছে, অথবা কোঅপারেশনও করতে পারে কোনো না কোনো সময়, ঠিক আছে। তাহলে সেম স্পিসিস বা সেম পপুলেশনের মধ্যেও মেম্বারদের মধ্যে কখনো কনফ্লিক্ট বা কোঅপারেশন হতে পারে, অথবা ডিফারেন্ট স্পিসিস বা ডিফারেন্ট পপুলেশনের মধ্যেও মেম্বারদের মধ্যে কিন্তু একে অপরের সাথে কনফ্লিক্ট বা কোঅপারেশন হতে পারে, যে কোনো একটা পার্টিকুলার ইকোলজিক্যাল অ্যাসপেক্টের ক্ষেত্রেও, ঠিক আছে। আর একটা কি হতে পারে আমাদের, মানে এছাড়া আর কি ফিনোমিনার কথা আমরা উল্লেখ করেছি এনসিইআরটি তে, কনস্ট্যান্ট মুভমেন্ট বা ট্রান্সপোর্ট অফ ভেরিয়াস মলিকুলস উইদিন দ্য সেল, মানে সেলের ভিতরে যে কার্যাবলীগুলো হয় সেটাকে এনসিইআরটি কি নাম দিয়েছে, সেটাকে এনসিইআরটি নাম দিয়েছে যে সেলের ভিতরে, নামটা অ্যাকচুয়ালি দিয়েছে হচ্ছে মলিকুলার ট্রাফিক। মলিকুলার ট্রাফিক বলতে যেটা লেখা আছে, ঠিক আছে, কি লেখা আছে, মলিকুলার ট্রাফিক ইনসাইড দ্য সেল, কি লেখা আছে, কনস্ট্যান্ট মুভমেন্ট অফ ভেরিয়াস মলিকিউলস, আমাদের যে সেলের ভিতরে বিভিন্ন ধরনের মলিকিউলস আছে, তাদের ভিতরে বিভিন্ন রকমের রিয়াকশনস হচ্ছে, ক্যাটাবলিক রিয়াকশন, অ্যানাবলিক রিয়াকশনস, তাহলে বিভিন্ন ধরনের যে মলিকিউলস গুলো আছে সেগুলো অর্ধভেদ্য পর্দা দিয়ে বা ভেদ্য পর্দার মাধ্যমে কি এক সাইড থেকে অন্য সাইডে ট্রান্সপোর্ট অবভিয়াস মানে সবসময় হতেই থাকছে, তাহলে এই যে বিভিন্ন মলিকিউলস এর মুভমেন্ট গুলো সেটা কি সর্বদা হতেই থাকছে। তো আমরা যখন সেল আবিষ্কার করলাম তখন আমরা জানতে পারলাম যে যাদের মধ্যে প্রাণ আছে তাদের সেলের ভিতরে কত রকমের সেলুলার অ্যাক্টিভিটিস হচ্ছে, তাহলে এত রকমের ভ্যারাইটি, এত রকমের ডাইভার্সিটি, এত রকমের বিস্ময়বোধক কার্যাবলী, এগুলো আমাদেরকে কি ভাবতে বাধ্য করে যে হোয়াট ইজ রিয়েলি লাইফ, প্রাণ সত্যি কি জিনিস যার জন্য এত কিছু ঘটতে পারে। তো এর থেকে আমাদের দুটো অ্যাসপেক্ট খুলে যায়, একটা অ্যাসপেক্ট কি, আমাদের লাইফের উদ্দেশ্য কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ, কিন্তু সেটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, তো সেটা আমাদের অ্যাজ আ সায়েন্স স্টুডেন্ট কনসিডারেবল নয়। আমরা সায়েন্সের দিক থেকে এটা ভাবতে বসবো না যে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, লাইফের পারপাস কি, আমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সার খুঁজতে যাব যে হোয়াট রিয়েলি লাইফ ইজ, লাইফটা কি, হাউ দ্য লাইফ রানস, কিভাবে আমাদের প্রাণ চলে, ঠিক আছে, হাউ দ্য লাইফ ওয়াজ ইভলভ, কিভাবে প্রাণের উৎপত্তি ঘটেছে, এগুলো হচ্ছে আমাদের ডোমেন, নট দ্য ডোমেন অফ ফিলোসফি, দ্যাট উইল বি আনসার্ড দ্য কোয়েশ্চেন অফ হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ, ঠিক আছে, সেটা আমাদের কোয়েশ্চেন নয়, ঠিক আছে, এটা এনসিইআরটি তে মেনশন করা আছে। নেক্সট ইজ হোয়াট, আওয়ার বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য, যেটাকে আমরা বাংলাতে জানি। তো জীব বৈচিত্র্য মানে কি, জীব বৈচিত্র্য মানে হচ্ছে আমাদের ভ্যারাইটি, কত রকমের ভ্যারাইটি আছে, তাহলে বায়োডাইভার্সিটি মানে এক কথায় কি, আমাদের ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজমস, ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজমস কি কি প্রকার হতে পারে, আমাদের এইদার প্লান্ট হবে, নাহলে আমাদের অ্যানিমাল হতে পারে, ঠিক আছে, অথবা আমি স্পেসিফিকলি মেনশন করতে পারি যেগুলো আমাদের মাইক্রো অর্গানিজমস। মাইক্রো অর্গানিজম মানে কি, যাদেরকে আমরা নেকেড আই বা খালি চোখে দেখতে পাই না, ঠিক আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ঠিক আছে, আচ্ছা, ভাইরাস কে আমরা জীবজড়ের মধ্যবর্তী স্তর বলি, তো ওটাকে আপাতত অত মাথা ঘামিয়ে লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, তাহলে বায়োডাইভার্সিটি আমাদের কি, মেইনলি বায়োডাইভার্সিটি বলতে আমরা বুঝি নাম্বার অ্যান্ড টাইপস অফ অর্গানিজম, মানে কত সংখ্যায় আমাদের কোনো জীবগুলো পৃথিবীতে রয়েছে, অথবা কত ধরনের জীবগুলো রয়েছে, তাহলে পৃথিবীতে মোট যে এত সংখ্যায় জীব রয়েছে তাদের মধ্যে এত ভ্যারাইটি, সেটাই হচ্ছে আমাদের কি জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তাহলে নাম্বার অ্যান্ড টাইপস অফ অর্গানিজম প্রেজেন্ট অন আর্থ, তাহলে হোয়াট ডাজ বায়োডাইভার্সিটি মিন, বায়োডাইভার্সিটি মিনস দ্য নাম্বার অ্যান্ড টাইপ অফ অর্গানিজমস প্রেজেন্ট অন আর্থ, ঠিক আছে, মানে এক কথায় ভ্যারাইটি, যে কত ভ্যারাইটির আমাদের প্রাণী বা উদ্ভিদ আমাদের পৃথিবীতে উপস্থিত রয়েছে। নাম্বার অফ স্পিসিস দ্যাট আর নোন অ্যান্ড ডেসক্রাইব টিল দ্য ডেট, এখনো অবধি কত রকমের স্পিসিস জানা গেছে আমাদের, 1.7 থেকে শুরু করে 1.8 মিলিয়ন, মানে প্রায় 17 থেকে 18 লাখ স্পিসিস আমরা জানি, এখনো আমাদের অজানা বহু রয়েছে। তার মানে পৃথিবীতে 17 থেকে 18 লাখ আমাদের জানা, যেটাকে আমরা ডেসক্রাইব করতে পেরেছি, যেটাকে আমরা ধরতে পেরেছি, তাদের ক্যারেক্টারিস্টিক গুলো আমরা নোট ডাউন করতে পেরেছি, সেগুলো বাদ দিয়েও আরো কিন্তু আমাদের প্রাণী রয়েছে, এবং প্রতিনিয়ত তাদের মধ্যে কিছু কিছু করে আবিষ্কার হয়ে চলছে, ঠিক আছে। ইচ ডিফারেন্ট কাইন্ড অফ লিভিং অর্গানিজম, প্রত্যেকটা যে আলাদা আলাদা, ইচ ডিফারেন্ট কাইন্ড অফ মানে প্রত্যেকটা আলাদা আলাদা রকমের যে লিভিং অর্গানিজম, সেগুলো প্রত্যেকটা একটা স্পিসিস বা একটা প্রজাতি, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা যে লিভিং অর্গানিজম গুলো আছে সেগুলো প্রত্যেকটা একটা স্পিসিস বা প্রজাতি, ঠিক আছে, সেটা অ্যানিমাল হতে পারে, সেটা প্ল্যান্ট হতে পারে, সেটা কোনো মাইক্রোস্কোপিক অর্গানিজম হতে পারে, যেটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, যেটাকে আমরা নেকেড আই বা খালি চোখে দেখতে পাবো না, ঠিক আছে। অ্যাজ ইউ ইনক্রিজ দ্য এরিয়া অফ অবজারভেশন, যখন আমি আমার এরিয়া অফ অবজারভেশন মানে আমি কোনটুকু জায়গার মধ্যে অবজারভেশন করছি সেই এরিয়া অফ অবজারভেশনটাকে বাড়াবো, ইউ উইল ফাইন্ড
মোর টাইপ, আমি তাহলে আরো বেশি রকমের জিনিস দেখতে পাবো। ইউ উইল ফাইন্ড মোর টাইপস অ্যান্ড মোর নাম্বার অফ অর্গানিজম, মানে আমি বায়োডাইভার্সিটি আরো ভালোভাবে লক্ষ্য করতে পারবো, কারণ আমি তখন আরো বেশি ভ্যারাইটি দেখতে পাবো। দ্য মোর উই উইল এক্সপ্লোর নিউ এরিয়াজ, আমরা যত নতুন নতুন এরিয়া এক্সপ্লোর করবো, অ্যান্ড ইভেন ওল্ড ওয়ান্স, এবং হয়তো আমরা কোনো জীবাশ্ম পাচ্ছি, সেই জীবাশ্ম থেকে ফসিল অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন পুরোনো জিনিসের সাথেও কোনো কানেকশন বিল্ড আপ করতে পারলাম, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রেও উই উইল ফাইন্ড নিউ কানেকশন, আমরা নতুন নতুন সংযোগ স্থাপন করতে পারবো। উই আর কন্টিনিউয়াসলি আইডেন্টিফাইং নিউ অর্গানিজম, আমি যেটা বললাম, আমরা কন্টিনিউয়াসলি প্রায় প্রতিনিয়ত নতুন নতুন আমাদের কোনো না কোনো প্রজাতি আবারও আবিষ্কার হয়ে চলছে। নিউ স্পিসিস বা ফর্ম অফ লাইফ, তাহলে আমরা নতুন অর্গানিজম পাবো, নতুন অর্গানিজম পাবো মানে কি নতুন স্পিসিস পাবো বা প্রজাতি পাবো, বা ফর্ম অফ লাইফ বলতে পারি আমরা এটাকে, ঠিক আছে? ইট হ্যাজ নো লিমিটস, কেন নো লিমিট বলা হচ্ছে? কারণ আমরা যতটা ভাবছি তার থেকে অনেক বেশি আছে। There are deep sea creatures. There are creatures who might be living in the top of any hill, যেটা হয়তো আমাদের এখনো অব্দি জানা নেই, ঠিক আছে? তাই এরকম বহু প্রাণী, বহু উদ্ভিদ আছে যেগুলো হয়তো আমরা এখনো অব্দি স্টাডি করতে পারিনি, ঠিক আছে? স্পেশালি প্রাণীদের ক্ষেত্রে। দেন কি আছে? লার্জার এরিয়া ইউজুয়ালি হ্যাজ মোর হ্যাবিটেট, একটা বড় যদি এরিয়া অফ অবজারভেশন আমার হয়, মানে আমি ব্রড সেক্টরে দেখছি, আমি শুধু আমার ঘরে বসে আমার আশেপাশে দেখছি না, আমি একটা বনে গিয়ে দেখলাম, আমি একটা জঙ্গলে গিয়ে দেখলাম, ঠিক আছে? তখন কি হবে, তাতে আলাদা আলাদা রকমের হ্যাবিটেট অ্যান্ড নিশেস আমরা দেখতে পাবো। মানে ওখানে অনেক রকমের আমি দেখতে পাবো হচ্ছে প্রাণী, অনেক রকমের দেখতে পাবো আমি ইনসেক্ট মানে পতঙ্গ, অনেক রকমের আমি দেখতে পাবো প্লান্ট, ঠিক আছে? মানে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাবো, জঙ্গল দেখতে পাবো, গাছগাছালি দেখতে পাবো, ঠিক আছে? সাপোর্টিং আ গ্রেটার নাম্বার অ্যান্ড ভ্যারাইটি অফ লাইফ, তাহলে বিভিন্ন মানে গ্রেটার নাম্বার মানে অনেক বেশি সংখ্যায় আমি তাহলে এবং অনেক বেশি ভ্যারাইটিতে আমি তাহলে বিভিন্ন লাইফ দেখতে পাবো, ঠিক আছে? লেটস টেক অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল নেওয়া যাক। ফরেস্ট ভার্সেস হোম বা প্লেগ্রাউন্ড, মানে আমি এই একটা জঙ্গলে গিয়ে অবজার্ভ করছি, আর আমি আমার বাড়িতে বসে জানলা দিয়ে অবজার্ভ করছি, অথবা আমি একটা খেলার মাঠে গিয়ে অবজার্ভ করছি, কি কি দেখতে পাবো? আমার দুজনের মধ্যে পার্থক্য কি থাকবে? যেটা আমাদের ডেন্স ফরেস্ট, একটা জঙ্গল, তার মানে কি ওখানে এরিয়া অফ অবজারভেশন আমাদের বেশি, কেন? কারণ ওখানে একটা ব্রডার সেক্টর আমি দেখছি, তো তাহলে সেখানে কি হবে, সেখানে আমি বহু রকমের গাছপালা দেখতে পাবো, এটা একটা গাছ, এটা একটা গাছ, এখানে অন্যরকম গাছ, এখানে অন্যরকম গাছ, এখানে ছোট ছোট কিছু ধরনের গাছ, ঠিক আছে? এখানে একটা পাখি, এখানে অন্য কিছু, এখানে একটা হাতি, এখানে একটা ঘোড়া, এখানে কিছু একটা, মানে বিভিন্ন ধরনের জিনিস আমি দেখতে পাবো, তাই তো? তাহলে কি হবে, মেনি টাইপস অফ প্লান্ট অ্যানিমাল অর ইনসেক্ট ক্যান বি সিন, তার মানে কি মেনি ডিফারেন্ট ভ্যারাইটি অফ স্পিসিস, আমরা বিভিন্ন প্রকারের প্রজাতি দেখতে পাবো, ঠিক আছে? সেটাই যদি আমি একটা স্মল গার্ডেন, একটা ছোট গার্ডেনে যাই, বা আমার বাড়ির থেকে দূরে দেখাচ্ছি আমি, তাহলে কি হবে, আমার স্মল এরিয়া অফ অবজারভেশন, তাহলে আমার এরিয়া অফ অবজারভেশন কি কম। সেক্ষেত্রে আমি কি করবো, অনলি আ হ্যান্ডফুল টাইপ অফ স্পিসিস অর প্লান্ট অ্যানিমাল ক্যান বি অবজারভেবল, তার মানে আমরা কিছু হাতে গোনা সংখ্যক গাছপালা দেখতে পাবো, হাতে গোনা সংখ্যক প্রাণী দেখতে পাবো। যেরকম এই প্লে গ্রাউন্ডটাতে আমি কি একটা কুকুর আর একটা বিড়ালকে দেখতে পাচ্ছি, সাথে হয়তো পিছনে কয়েক রকমের গাছ রয়েছে, তাহলে আমি কি বেশি কিছু দেখতে পাচ্ছি না, কিছু অল্প সংখ্যক হাতে গোনা আমি স্পিসিস বা প্রজাতি দেখতে পেলাম, উদ্ভিদ বা প্রাণীর, ঠিক আছে? তার মানে এরিয়া অফ অবজারভেশন যত বাড়বে, তত আমি কি বেশি ভ্যারাইটি পাবো, বেশি বায়োডাইভার্সিটি পাবো, ঠিক আছে? সাধারণত নেমিং অফ অর্গানিজম, সাধারণত কথাটা কেন বলছি, কারণ তুই ধরে নে এখন তুই মরুভূমিতে চলে গেলি, ওখানে হয়তো দূর দূরান্তে অনেকগুলো গাছপালা নেই, কোনো কোনো প্রাণী নেই, তাহলে তখন হয়তো নাও পেতে পারি। কিন্তু জেনারেলি কি, আমি যদি এরিয়া অফ অবজারভেশন বাড়ি, তার মানে সাধারণত সেখানে কি বেশি রকমের আমার গাছপালা থাকার কথা, বেশি রকমের আমাদের তোর মানে বিভিন্ন ধরনের প্রাণী থাকার কথা, ঠিক আছে? নেক্সট আমাদের এবার করতে হচ্ছে যে আমাদের এত রকমের মানে তুইও যে এতগুলো বন্ধুকে চিনিস, তাদেরকে তুই আইডেন্টিফাই কি করে করিস? প্রথমত তুই তাকে চিহ্নিত করিস যে এটা এ, এটা এ, এটা এ, তাহলে তুই প্রথমে আইডেন্টিফিকেশন করিস। তারপর তুই কি করিস, তাদের নাম দিয়ে দিস, এর নাম রাম, এর নাম শ্যাম, এর নাম যদু, এর নাম মধু, তুই কি আলাদা আলাদা নামকরণ করে দিস। সেম ভাবে আমি যদি একটা বাঘকে কনসিডার করি, তাহলে এটা আমাদের একটা বাঘ, এটাও আমাদের একটা বাঘ, তাহলে এই বাঘেরই দেখা যাবে বাংলায় নাম বাঘ, ইংরেজিতে নাম হচ্ছে টাইগার, ঠিক আছে? অন্যরকম ভাবে কোথাও হাড়িমাও বলে, কোথাও এটা কিছু একটা বলবে, কোথাও হচ্ছে তোর হাড়িমৌ বলবে, কোথাও হচ্ছে তোর টাইগ্রি বলবে, কোথাও হচ্ছে তোর টাইগ্রে বলবে, ঠিক আছে? এরকম কত, কোথাও হচ্ছে কোনহো বলবে, ঠিক আছে? এবার তুই বুঝবি কি করে, তুই চাইনাতে গেলি, চাইনাতে কিছু একটা চাংচুং ফাংচুং বলে দিল, তুই বুঝবি কি করে যে ওটা বাঘের কথা বলছে? দেখা গেলো চাইনাতে যদি তুই গেছিস, চাইনাতে বাঘ রয়েছে, এবার তুই বাঘের সামনে দূর থেকে বাঘ ছুটে আসছে, আর কেউ তোকে ওরকম ভাবে বলছে চাংচুং ছুটে আসছে, তুই তাড়াতাড়ি পালিয়ে যা, তুই তো বুঝতেই পারবি না, বাঘের সাথে তোকে খেয়ে নিয়ে চলে যাবে। তার মানে কি লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর আমি যদি ভরসা করি, তার মানে হচ্ছে আমি বুঝতে পারবো না, আমি হয়তো বাংলায় বললে বুঝতে পারছি, কিন্তু হয়তো কেউ ইংরেজিতে এসে বলছে আমি বুঝতে পারছি না, বা অন্য কোনো ভাষায় বলছে সে বুঝতে পারছে না। আবার তুই বাঙালি হয়ে বাইরে থেকে কোনো একটা বিদেশি আসলো, তাকে তুই বুঝিয়ে বলতে পারবি না যে এটা কি জিনিস, ঠিক আছে? যতক্ষণে বুঝিয়ে বলতে পারবি ততক্ষণে বাংলাদেশে তাদেরকে খেয়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমাদেরকে করতে হবে যে লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর থেকে আমাদের ভরসা হাঁটাতে হবে, করে একটা স্ট্যান্ডার্ড নাম করতে হবে, যে নামটা আমরা সব জায়গায় সেম হবে, ঠিক আছে? তাহলে কি লোকাল নেম কি, সেম স্পিসিস, আচ্ছা সেম স্পিসিস বাট ডিফারেন্ট লোকাল, আচ্ছা সেম স্পিসিস বা সেম অ্যানিমাল বা সেম প্লান্ট, ঠিক আছে?
আমাদের গাছপালাটা সেম হতে পারে, কোনো একটা প্রাণী সেম হতে পারে, কিন্তু বাট দে হ্যাভ ডিফারেন্ট লোকাল নেম, কিন্তু তাদের কি আলাদা আলাদা লোকাল নেম রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট লোকাল নেম, তাহলে তাদের কি আলাদা আলাদা লোকাল নেম আছে। অ্যাজ মানে কারণ, কেন লোকাল নেমস ভ্যারি ফ্রম প্লেস টু প্লেস, তারা জায়গা থেকে জায়গায় ভ্যারি করে। আমাদের ভারতবর্ষে কিছু একটা হবে, ভারতবর্ষের মতো তামিলে কিছু একটা বলবো, বাঙালিরা কিছু একটা বলবো, হিন্দুস্তানিরা কিছু একটা বলবো, কর্ণাটকীয় ভাষায় কিছু একটা বলবো। ইভেন ইনসাইড আ সিঙ্গেল কান্ট্রি, আমাদের একটা সিঙ্গেল কান্ট্রির মধ্যেও আলাদা আলাদা নাম হতে পারে, ঠিক আছে। আবার দেখা গেল তুই বাঘকে কালু বলে ডাকছিস, তোর চেনা কোনো বাঘ আছে, তুই বাঘ পুষিস, মানে অনেকে পোষে বাঘ, ঠিক আছে, স্পেশালি দুবাই টুবাইতে, তারা দেখা গেলো কালু নাম দিয়ে রেখেছে, তাহলে তুই আবার কালু বলে ডাকছিস, ঠিক আছে। তাহলে কি আলাদা আলাদা নাম হতেই পারে লোকাল নেম, কেন? কারণ সেটা প্লেস টু প্লেস ভ্যারি করে, সেটা একটা দেশের মধ্যেও হতে পারে, যে একটা দেশের মধ্যেই একই জিনিসের তিনটে চারটে নাম রয়েছে, ঠিক আছে, একই গাছের তিন চারটে নাম রয়েছে। সো ইট ক্রিয়েটস কনফিউশন, তাই কি এটা একটা কনফিউশন ক্রিয়েট করে, এরকম ভাবে চললে তো হবে না। তাহলে কি করতে হবে? টু অমিট দিস প্রবলেম, এই প্রবলেমটাকে মুছে ফেলার জন্য সায়েন্টিস্ট ডিসাইডেড টু ইন্ট্রোডিউস আ সাইন্টিফিক নেম ফর ইচ স্পেসিস, তাহলে প্রত্যেকটা প্রজাতির জন্য একটা নির্দিষ্ট নাম বরাদ্দ করা হবে, সায়েন্টিস্ট তাই ডিসাইড করলো। দ্যাট শুড বি ইউনিক, যেটা ইউনিক হতে হবে, এরকম না যে একই নাম দুজনের হয়ে গেল, প্রত্যেকটা স্পিসিসের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা নাম হবে, অ্যান্ড গ্লোবালি অ্যাকসেপ্টেড, এবং গ্লোবালি অ্যাকসেপ্টেড হতে হবে। যে চাইনাতে গেলেও আমি যদি প্যান্থেরা টাইগ্রিস বলি, তাহলে লোকে বাঘ বুঝবে, যদি বাংলাদেশেও বলি যে প্যান্থেরা টাইগ্রিস, তাহলেও লোকে বুঝবে যে বাঘ, যদি আমি কর্ণাটকে গিয়েও বলি যে প্যান্থেরা টাইগ্রিস, তার মানে আমি বুঝবে যে ওটা বাঘ, ঠিক আছে। তাহলে আমাকে একটা নির্দিষ্ট নাম করতে হবে। তাহলে আমি কি করব? তাহলে আমাদের দরকার আছে সাইন্টিফিক নাম। তাহলে সাইন্টিফিক নাম আমি কি দিলাম? আমি বাঘের নাম দিয়ে দিলাম, যে বাঘের নাম আজ থেকে প্যান্থেরা টাইগ্রিস, ঠিক আছে। হাতে লিখলে কি করতে হয়? সাইন্টিফিক নামের নিচে আন্ডারলাইন করতে হয়, পরে পড়বো আমরা। তাহলে আজ থেকে এই লালু হলুর নাম কি হয়ে গেল আমাদের? প্যান্থেরা টাইগ্রিস, ঠিক আছে। তাহলে বাঘের নাম এখন থেকে কি? প্যান্থেরা টাইগ্রিস। তুই বাংলাতে এসেও যদি বলিস প্যান্থেরা টাইগ্রিস, তার মানে বোঝা উচিত যে ওটা বাঘ। তুই যদি চাইনাতে গিয়ে বলিস, তাহলে কি বোঝা উচিত? যে ওটা বাঘ, ঠিক আছে। তাহলে সাইন্টিফিক নেম কি? স্ট্যান্ডার্ডাইজ নেমিং অফ লিভিং অর্গানিজম, তাহলে যে সকল লিভিং অর্গানিজম গুলো আছে, বি ইট প্রাণী অর বি ইট উদ্ভিদ, এইদার প্লান্ট অর অ্যানিমাল, তাদের কি একটা স্ট্যান্ডার্ড নামকরণ করা হবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড নাম মানে কি? নির্দিষ্ট রুলস থাকবে তার। ফলোজ বাইনোমিয়াল নেমিং, বাইনোমিয়াল নেমিং মানে কি? দুটো করে পার্ট থাকবে নামের, ঠিক আছে। যেরকম আমাদের কি একটা নাম থাকে, একটা টাইটেল থাকে, সেরকমই কি কাইন্ড অফ, ঠিক আছে। ইট ভ্যারিজ ফ্রম স্পিসিস টু স্পিসিস, মানে এটা প্রজাতি ভেদে আলাদা আলাদা হয়। বাঘের আলাদা নাম, গরুর আলাদা নাম, মানুষের আলাদা নাম, ধানের আলাদা নাম, আমের আলাদা নাম, ঠিক আছে। প্রত্যেকটা স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে, নট বাই প্লেসেস, জায়গা থেকে জায়গা না। তুই চাইনাতে গিয়েও যদি প্যান্থেরা টাইগ্রিস বলিস, তাহলে বাঘ বুঝবে। তুই যদি জাপানে গিয়েও বলিস, তাহলে সে বাঘ বুঝবে। তাহলে জায়গা থেকে জায়গার উপর কি আমাদের সাইন্টিফিক নেম ডিফার করে না? সাইন্টিফিক নেম সেই নাম, যেই নামটা পুরো বিশ্বে একই হবে, ঠিক আছে। কিন্তু সে প্রজাতি ভেদে ডিফার করবে। প্রজাতি ভেদে ডিফার করবে বলতে, বাঘের নাম আলাদা, ঘোড়ার নাম আলাদা, মানুষের নাম আলাদা, ধান গাছের নাম আলাদা, জাম গাছের নাম আলাদা, ঠিক আছে। এবং প্রত্যেকটা জিনিসের কি নাম আলাদা হবে, ঠিক আছে। তাহলে কিসের বেসিসে ডিফার করে আমাদের সাইন্টিফিক নাম? স্পেসিসের ওপর। সেট অর্ডার অফ রুলস আর ওয়েট, তাহলে নির্দিষ্ট কিছু রুলস আছে, সেই রুলস গুলোকে কি আমরা মেনে চলবো। স্টেপস কি আমাদের? তাহলে সবার প্রথম স্টেপ কি? বাঘকে আগে বাঘ তো বোঝ, যে এটা বাঘ, এটা ঘোড়া, এটা মানুষ, এটা হাতি, এটা আম গাছ, এটা জাম গাছ। তাহলে আগে কি করতে হবে? এটা আইডেন্টিফিকেশন করতে হবে যে কোনটা কি। এটা বাঘ, মানে এগুলো বাঘ। বাঘ তো আর একটা নেই পুরো পৃথিবীতে, অনেকগুলো বাঘ আছে। তাহলে আমাকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আনতে হবে, যে বাঘের গায়ে ডোরাকাটা দাগ থাকে, বাঘের শরীর একটু বড় হয়, বাঘের মানে আর কি আর যা যা বৈশিষ্ট্য আছে, যে কালার কিরকম, ঠিক আছে, বডি সাইজ কিরকম হয় অ্যাভারেজ। তাহলে এই সকল বৈশিষ্ট্যগুলোকে আমরা কালেক্ট করবো, কালেক্ট করে আমরা চিহ্নিত করবো যে এই যে এই রকমের যে প্রাণীগুলো আছে, সেগুলো সবকটা বাঘ, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের? আইডেন্টিফিকেশন করা। তাহলে নোমেনক্লেচার ইজ অনলি পসিবল ইফ অ্যারেঞ্জ অর্গানিজম ইজ ডেসক্রাইব কারেক্টলি, যদি আমি প্রথমে তাদেরকে বর্ণনা করতে পারি যে এই সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এদেরকে একটা নাম দিয়ে দিলাম, যাদেরকে আমরা বাঘ বলছি, তাহলে তখন আমি আইডেন্টিফিকেশন করার পরেই তখন নামটার নামকরণ করতে পারি। তাহলে প্রথম কাজ কি আমাদের? আইডেন্টিফিকেশন করা। সেকেন্ড কাজ কি আমাদের? নেমিং করা। তাহলে নেমিং করাতে এবার কি করবো? আমার আইডেন্টিফিকেশন হয়ে গেল, আইডেন্টিফিকেশন হয়ে গেলে তারপর নেমিং করবো আমি, ঠিক আছে। এবার যে নামকরণ আমি করব, নামকরণ করার জন্য তাহলে একটা নির্দিষ্ট বডি থাকবে, যে বডিটা কি আমাদের নামকরণের রুলস গুলোকে চ্যানেলাইজ করবে। একটা নির্দিষ্ট সবকিছুর গভর্নিং বডি থাকতে হয়। তো একটা দেশেরও যদি শাসনতন্ত্র ঠিক রাখতে হয়, তাহলে সেই দেশের একটা কনস্টিটিউশন থাকবে, যার মধ্যে বিভিন্ন রুলস লেখা থাকবে। সেই রুলস গুলোকে ওবে করতে হবে আমাদের। আর সেই রুলস এর রক্ষক হিসেবে আমাদের কোর্ট রুমস থাকবে, কোনো একটা কমিটিস থাকবে, বিভিন্ন ধরনের বডিজ থাকবে। সেম ভাবে আমরা যেই নামকরণগুলো করছি, বিভিন্ন প্লান্টের নামকরণ করছি, বিভিন্ন অ্যানিমালের নামকরণ করছি, সেই নামকরণগুলো করার পিছনে একটা নির্দিষ্ট গভর্নিং বডিজ তো থাকবে। সেই বডিটা হচ্ছে আমাদের আইসিবিএন অ্যান্ড আইসিজেডএন। আইসিবিএন কি? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। বোটানি মিনস প্লান্টদের জন্য। তাহলে এটা কি করে? এটা আমাদের প্লান্ট নোমেনক্লেচার করে, ঠিক আছে।
আর ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার, তাহলে জুলজিক্যাল মানে কি, জুলজি মানে আমাদের অ্যানিমাল, তাহলে এটা কি করে, আমাদের অ্যানিমালদের নোমেনক্লেচার করে। তাহলে বিভিন্ন অ্যানিমালদের নোমেনক্লেচারের জন্য যে গভর্নিং বডিটা, সেই বডিটার নাম কি, আইসিজেডএন। আর বিভিন্ন বোটানিক্যাল নোমেনক্লেচার বা প্লান্টের নোমেনক্লেচার করার জন্য যে গভর্নিং বডি, সেটা কি, আইসিবিএন। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের বাইনোমিয়াল নোমেনক্লেচার। তো বাইনোমিয়াল নোমেনক্লেচারটা কি, আমরা এই যে বললাম যে সাইন্টিফিক নাম আমাদের বাইনোমিয়াল নোমেনক্লেচার ফলো করে, তো বাইনোমিয়াল নোমেনক্লেচারটা কি, বাইনোমিয়াল নোমেনক্লেচার বলতে আমরা কি বললাম, যে তাদের দুটো কম্পোনেন্ট থাকবে, মানে একটা সাইন্টিফিক নামের দুটো কম্পোনেন্ট থাকে, ঠিক আছে, তাই এটাকে আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার বলি। এটুকু বুঝলাম। এবার আগে একটু হিস্ট্রি জেনে নেই কি, যে বাইনোমিয়াল নোমেনক্লেচারটা কে দিয়েছিল আমাদের, যার জন্য আমাদের এখন এত মাথা ব্যথা যে এতগুলো নাম কঠিন কঠিন মুখস্থ করতে হয়। ঠিক আছে। তাহলে সেটা কি, দ্য প্রসেস অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার ওয়াজ অ্যাকসেপ্টেড টু বি কনভিনিয়েন্ট, মানে এই যে দুটো করে নাম দেওয়ার পদ্ধতি, সেটা কি আমরা কনভিনিয়েন্ট বা সুবিধা, মানে দুটো করে নাম দিলে আমাদের কি বুঝতে সুবিধা, বা আমাদের এতগুলো স্পিসিসকে ডিভিশন করাতে সুবিধা, ঠিক আছে, তো এটাকে আমরা কনভিনিয়েন্ট বা সুবিধা হবে এরকম ভেবে নিয়েছি। ঠিক আছে। বাই দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের যে সায়েন্টিস্টরা ছিল, যারা জমায়েত হয়েছিল, তারা কি সেটাকে অ্যাকসেপ্ট করেছে। অ্যান্ড ইট ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই, এই যে বাইনোমিয়াল নোমেনক্লেচার, সেটা কে প্রপোজ করেছিল আমাদের, ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে। ক্যারোলাস লিনিয়াস কি, তাকে আমরা বলি ফাদার অফ ট্যাক্সোনমি। তিনিই আমাদের টু কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন। ঠিক আছে। আর তিনি দুটো বুক লিখেছিলেন, দুটো বই লিখেছিলেন, একটা কি সিস্টেমা ন্যাচুরি, যেটা কি আমাদের অ্যানিমাল নেমিং এর জন্য, ঠিক আছে, আর একটা হচ্ছে সিস্টেমা প্ল্যান্টেরাম, যেটা কি আমাদের প্লান্ট নেমিং এর জন্য। তো এবার ওইসব ছেড়ে দেখা যাক যে আর কি আমাদের এই বাইনোমিয়াল নোমেনক্লেচার জিনিসটা কি। তো বাইনোমিয়াল নোমেনক্লেচারটা কিরকম, বাইনোমিয়াল নোমেনক্লেচার ইজ লাইক, আমাদের এটা হচ্ছে একটা বাইনোমিয়াল নোমেনক্লেচার কি, হোমো স্যাপিয়েন্স ফর মানুষ, ঠিক আছে, মানুষের জন্য। যদিও আমাদের এখনকার সাইন্টিফিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, লাস্টে আরেকটা ওয়ার্ড রুট আসে, যেটা কি করে আমাদের স্পিসিসকে ওরা ডিফাইন করে, ঠিক আছে, বাট সেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। ঠিক আছে। যদি আমরা কি হোমো স্যাপিয়েন্স বলতে মানুষ বুঝবো, ঠিক আছে, তো হোমো স্যাপিয়েন্স কি আমাদের মানুষ, ঠিক আছে। তাহলে হোমো স্যাপিয়েন্স আমি হাতে লিখছি, দেখি আমি আন্ডারলাইন করে দেবো। এই যে প্রথম যে ওয়ার্ড রুট, এই যে প্রথম যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা আমাদের ডিফাইন করে আমাদের জেনাস বা গণকে। জেনাস কি, স্পিসিস কি, পরে বুঝতে পারবি। স্পিসিসটা আপাতত বোঝা উচিত, স্পিসিস মানে কি আমাদের প্রজাতি, মানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা জিনিস। মানুষ আলাদা, তাহলে মানুষের স্পিসিস আলাদা হবে। বাঘ আলাদা, তাহলে বাঘের স্পিসিস আলাদা হবে, ঠিক আছে। লেপার্ড আলাদা, তাহলে লেপার্ডের স্পিসিস আলাদা হবে। আমাদের সিংহ আলাদা, তাহলে সিংহের স্পিসিস আলাদা হবে। আমাদের জেনাসটা সেম হতেও পারে, যেরকম কি, আচ্ছা ওইসব বাদ দেয় এখন। তার মানে কি, তার মানে আমার যে একটা যদি নাম লিখতে যাই, তাহলে আমার একটা বাইনোমিয়াল নোমেনক্লেচার একটা নাম লিখতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে নিতে হবে একটা জেনাস, বা জেনাসকে বলা হয় জেনেরিক নেম, ঠিক আছে। তার সাথে যুক্ত করতে হবে একটা স্পেসিস বা স্পেসিফিক এপিথেট। এই দুটো যদি আমি কম্বাইন করি, তাহলে আমাদের তৈরি হবে একটা বাইনোমিয়াল নোমেনক্লেচার, বাইনোমিয়াল নেমিং বা সাইন্টিফিক নেম, ঠিক আছে। কার জন্য, একটা স্পিসিসের জন্য, সাইন্টিফিক নেম ফর আ স্পিসিস, ঠিক আছে, একটা নির্দিষ্ট স্পিসিসের জন্য কি আমরা বাইনোমিয়াল নেমটা পেয়ে যাবো। তাহলে কি করে, আমাদের একটা জেনাস আর একটা স্পিসিসকে অ্যাড অন করে, ঠিক আছে। প্রথম যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে আমাদের অলওয়েজ জেনাস, আর দ্বিতীয় যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে আমাদের অলওয়েজ স্পিসিস। স্পিসিস মানে কি, প্রজাতি, জেনাস মানে হচ্ছে গণ, ঠিক আছে। নেক্সট ইজ ওয়ার্ড আমাদের প্রসেস অফ ট্যাক্সোনমি। তাহলে এই যে ট্যাক্সোনমি করছি আমি, ট্যাক্সোনমি তো নির্দিষ্ট কিছু একটা নিয়ম আছে, কারণ আমাদের যে এই যে এত ক্লাসিফিকেশন, যে কোনো ক্লাসিফিকেশন করতে গেলে, তার নেমিং করতে গেলে, তাহলে তার নির্দিষ্ট কোনো নিয়ম থাকবে। তাহলে ফার্স্ট আমাদের প্রসেস কি, আমাদের ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন মানে কি, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলোকে নোট ডাউন করা, তার মানে বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে আমরা একগুচ্ছ করব। মানে কি বুঝিয়েছিলাম, যে অনেকগুলো বাঘ রয়েছে, তো বাঘের মতো যে প্রাণীগুলো, তাদের আমি বৈশিষ্ট্য কালেক্ট করলাম, যে বাঘের গায়ে ডোরাকাটা দাগ থাকে, বাঘের কালার এরকম হয়, বাঘের চারটে পা থাকে, তারা সেই চারটে পাতে হাঁটে, তাদের হাইট অ্যাভারেজ এরকম, তাদের ওয়েট অ্যাভারেজ এরকম, তাদের লেজ থাকে, ঠিক আছে, তাদের গঠন কিরকম, এগুলো কি তাদের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা ডেসক্রাইব করলাম। তাহলে ক্যারেক্টারাইজেশন বা ডেসক্রিপশন কি, ইট ইজ দ্য প্রসেস অফ লিস্টিং দ্য ফিচার বা ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি বৈশিষ্ট্য, বা ফিচার মানে কি আমাদের বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলোকে নোট ডাউন করে আমি রেজিস্টার করলাম অফ এন অর্গানিজম, যে কোনো একটা অর্গানিজমের জন্য। এটা যে আমি প্লান্টের এই অ্যানিমালের এক্সাম্পল দিচ্ছি মানে প্লান্ট না, সেরকম না, প্লান্টও হবে বা অ্যানিমালও হবে, যে কোনো লিভিং অর্গানিজম। অর্গানিজম মানে কি, যাদের লাইফ আছে, মানে লিভিং। আর লিভিং কত করে, আমাদের এইদার প্লান্ট অর অ্যানিমাল, ঠিক আছে। আমরা লিভিং ওয়ার্ল্ড পড়ছি মানে কি, আমরা লিভিং ওয়ার্ল্ড পড়ছি মানে আমরা প্লান্ট অথবা অ্যানিমাল সম্পর্কে পড়বো, ঠিক আছে। হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য ইট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। স্ট্রাকচার মানে কি আমাদের গঠন, ফাংশন মানে কি আমাদের কাজ।
নেক্সট স্টেপ ইজ আওয়ার আইডেন্টিফিকেশন। তাহলে এবার আমি আইডেন্টিফাই করছি যে তাহলে এই গোষ্ঠীর সবাই কি বাঘ, এই গোষ্ঠীর সবাই হচ্ছে আমাদের সিংহ, এই গোষ্ঠীর সবাই হচ্ছে আমাদের আম, এই গোষ্ঠীর সবাই হচ্ছে আমাদের জাম গাছ, এই গোষ্ঠীর সবাই হচ্ছে আমাদের জবা গাছ। ঠিক আছে, ইট ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং দ্য কারেক্ট প্লেস অফ অ্যান অর্গানিজম ইন নোন ট্যাক্সোনমিক সিস্টেম। তাহলে আমি এবার আমাদের নোন যে আমাদের যে ট্যাক্সোনমিক্যাল সিস্টেমগুলো আমরা ডেভেলপ করেছি, পরবর্তীকালে আমরা পড়বো, মানে পরের স্লাইডগুলোতে আমরা পড়বো, সেখানে আমাদেরকে রেজিস্টার করতে হবে। তাহলে তাহলে সেটাই কি আমাদের আইডেন্টিফিকেশন প্রসেস। ঠিক আছে, অফ ফাইন্ডিং আউট দ্য কারেক্ট নেম বাই কম্প্রাইজিং ইট ক্যারেক্টার উইথ অলরেডি নোন অর্গানিজম। আমরা আগে যা জানি তার ভিত্তিতে আমরা নতুন কোনো যে বৈশিষ্ট্যগুলো পাবো সেগুলোকে ম্যাচ ডাউন করে আমরা নির্দিষ্ট ঘরে যাকে যে ঘরে রাখা উচিত সেই ঘরে রেখে আমরা নোমেনক্লেচারের জন্য প্রসিড করব। সেটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশনের স্টেপ। আইডেন্টিফিকেশন মানে কি আমাদের শনাক্তকরণ। ঠিক আছে, ক্যারেক্টারাইজেশন মানে কি আমাদের বৈশিষ্ট্য বাছা। ঠিক আছে, নেক্সট ইজ আওয়ার ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে কি শ্রেণী বিভাগ করা। ক্লাসিফিকেশন মানে কি শ্রেণী বিভাগ করা, মানে এবার আমি ভাগ ভাগ করবো। ইট ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং অর্গানিজম ইন গ্রুপস অর ক্যাটাগরি। তাহলে বিভিন্ন ক্যাটাগরি বা গ্রুপে আমরা ভাগ করবো আমাদের অর্গানিজম গুলোকে, বেসড অন দেয়ার সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্সেস, তাদের মিল এবং অমিলের ভিত্তিতে। তাহলে মিল এবং অমিলের ভিত্তিতে আমরা বিভিন্ন প্রাণী অথবা উদ্ভিদদেরকে বিভিন্ন ভাগে ভাগ করবো। ঠিক আছে, লাস্ট স্টেপ কি আমাদের নোমেনক্লেচার করে দেওয়া। তাহলে এবার আমি ফাইনালি নামকরণ করবো। তাহলে নোমেনক্লেচার মানে কি আমাদের নামকরণ। তাহলে কোন ভাষায় আমরা নামকরণ করবো, আমাদের বাইনোমিয়াল নোমেনক্লেচার করবো। তাহলে এটা কি আমাদের বাইনোমিয়াল নেমিং বা সাইন্টিফিক নেমিং এর কথা বলা হচ্ছে। ঠিক আছে, কারণ লোকাল নেমিং করে তো আমাদের কোনো লাভ নেই। তাহলে আমরা কি করবো, আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার করবো। ঠিক আছে, তো ইট ইজ দ্য প্রসেস অফ অ্যাসাইনিং আ সাইন্টিফিক নেম টু অ্যান অর্গানিজম। যে কোনো একটা অর্গানিজমের কি একটা করে সাইন্টিফিক নেম অ্যাসাইন করে দিলাম, যে এই স্পিসিসটা, এই প্রজাতিটা একটা নির্দিষ্ট নাম আছে। বাঘের নাম প্যান্থেরা টাইগ্রিস, লায়ন বা সিংহের নাম প্যান্থেরা লিও। ঠিক আছে, মানুষের নাম হোমো সেপিয়েন্স, একটা ব্যাঙের নাম রানা টাইগ্রিনা। ঠিক আছে, তাহলে আলাদা আলাদা নাম করে দিলাম প্রত্যেকটা স্পিসিস বা প্রত্যেকটা লিভিং অর্গানিজম বা প্রত্যেকটা প্রজাতির জন্য। ঠিক আছে, এবার একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে দুটো ওয়ার্ডস এর ওপর, যে ওয়ার্ডস দুটো আমরা বারবার ইউজ করবো, সেই ওয়ার্ড দুটোর মধ্যে ডিফারেন্সটা আমাকে বুঝতে হবে। ডিফারেন্স বিটুইন ট্যাক্সন অ্যান্ড ক্যাটাগরি। ট্যাক্সন এবং ক্যাটাগরির পার্থক্য বুঝতে হবে। এই দুটো ওয়ার্ড আমরা বারবার পড়বো এরপরে যখন আমরা ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি পড়তে যাবো। ট্যাক্সন কি, ট্যাক্সন মানে হচ্ছে যে কোনো একটা গ্রুপ, মানে তুই সেম টাইপের বিভিন্ন গোষ্ঠীকে একটা গ্রুপ ক্রিয়েট করে দিলি। যে আমরা ম্যামালিয়া, ম্যামালিয়া মানে কি স্তন্যপায়ী প্রাণী, তাহলে যত স্তন্যপায়ী প্রাণী আছে তাদেরকে আমরা একসাথে ম্যামালিয়া বলে দিলাম, একটা গ্রুপ হয়ে গেল। তুই প্লান্ট বলে দিলি, প্লান্ট মানে কি যত উদ্ভিদ আছে সবার একটা গ্রুপ হয়ে গেল। অ্যানিমাল মানে যত প্রাণী আছে প্রাণীদের একটা গ্রুপ করে দিলি। হুইট, হুইট মানে কি, হুইট মানে হচ্ছে তোর ধান। ঠিক আছে, তুই ধানের একটা গ্রুপ করে দিলি, যে ধান যতগুলো ধান আছে সবকটা কি ধানের আন্ডারে পড়ে। ঠিক আছে, মানে ধান গাছ, যতগুলো গাছ এরকম ধানের মতো ধানের বৈশিষ্ট্য ম্যাচ করবে, তাহলে তারা কি প্রত্যেকে ধান। ডগ, ডগ মানে কি কুকুর, তার মানে যতগুলো তুই কুকুরের ক্যারেক্টারিস্টিক্স এর প্রাণী দেখতে পাবি সবাই কি কুকুরের আন্ডারে পড়বে। তাহলে তুই এক একটা গ্রুপ করে দিলি। এটা কোন লেভেলে আছে সেটা তোর মাথা ব্যথা না, তুই জাস্ট একটা একটা করে গ্রুপ করে দিয়েছিস, যে একই রকমের সিমিলারিটি যাদের আছে, সিমিলারিটি যাদেরকে পাচ্ছিস তাদেরকে নিয়ে তুই একটা গ্রুপ ক্রিয়েট করে দিলি। ঠিক আছে, ক্যাট, বার্ড, এরকম যা যা হবে। ঠিক আছে, তাহলে এগুলো কি ট্যাক্সন, গ্রুপ অফ অর্গানিজম ক্লাসিফাইড টুগেদার, যাদেরকে আমরা একটা গ্রুপ করে দিয়ে একসাথে করে দিয়েছি। ঠিক আছে, ইট ইজ অ্যাকচুয়াল ইউনিট অ্যাট এনি লেভেল অফ ক্লাসিফিকেশন। আমরা পরে যখন ক্লাসিফিকেশন শিখবো, ক্লাসিফিকেশনের কোন লেভেলে আছে, কোন র্যাঙ্কে আছে, সেসব আমাদের ম্যাটার করে না। আমরা জাস্ট তাদেরকে গ্রুপিং করে দিয়েছি, সেটাই হলো ম্যাটার। তার মানে যে কোনো একটা গ্রুপিং করে দেওয়াকে, ওই প্রত্যেকটা গ্রুপকেই আমরা তখন কি বলবো, ট্যাক্সন। তাহলে ট্যাক্সন মানে কি, আমাদের গ্রুপিং করার পর যে গ্রুপগুলো ক্রিয়েট হচ্ছে, তাহলে গ্রুপিং করার পর যে গ্রুপগুলো তৈরি হচ্ছে সেই গ্রুপগুলোকেই কি বলা হয়, ট্যাক্সন বলা হয়। বহু বচনে কি বলবো, আমরা ট্যাক্সা বলবো। ঠিক আছে, এক বচনে ট্যাক্সন, বহু বচনে ট্যাক্সা বলবো। আর ক্যাটাগরি কি, ক্যাটাগরি হচ্ছে সেই র্যাঙ্ক বা লেভেল, মানে এই যে জিনিসগুলো পাচ্ছি তাদের র্যাঙ্ক বা লেভেল কি, যেরকম ম্যামালিয়া, ম্যামালিয়া মানে কি স্তন্যপায়ী প্রাণী, তাদের একটা লেভেল আছে নির্দিষ্ট, যে লেভেলটা আমরা পরবর্তীকালে পড়বো ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কিতে। কি লেভেল, সেটা ক্লাসের আন্ডারে পড়ে। ঠিক আছে, প্লান্ট বা অ্যানিমাল এগুলো কি কিংডমের আন্ডারে পড়ে। তাহলে এগুলো কি, এদের ক্যাটাগরি নির্দিষ্ট র্যাঙ্ক বা লেভেল, কোন লেভেল, আমরা 7টা লেভেল পড়বো, রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। সেই যে 7টা লেভেলে আমরা ভাগ করছি, সেই লেভেলগুলো হচ্ছে এক একটা কি ক্যাটাগরি। ঠিক আছে, 7টা লেভেল আছে আমাদের, রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি, মানে কিংডম থেকে শুরু করে স্পিসিস অব্দি। এই যে 7টা আমাদের র্যাঙ্ক বা লেভেল আছে, এই প্রত্যেকটা লেভেল বা প্রত্যেকটা র্যাঙ্ক এক একটা ক্যাটাগরি ডিফাইন করে। ঠিক আছে, তো এরকম ভাবে কি আমরা ক্লাসিফিকেশন গুলো করবো। ঠিক আছে, আরো বেটার বুঝতে পারবো ট্যাক্সন ক্যাটাগরি গুলো আমরা যখন করবো তখন। ঠিক আছে, তো এবার আমরা ট্যাক্সোনমিতে পা দিচ্ছি। ঠিক আছে, ট্যাক্সোনমি কি, বেসড অন ক্যারেক্টারিস্টিক, মানে আমাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে অল লিভিং অর্গানিজম ক্যান বি ক্লাসিফাইড ইনটু ডিফারেন্ট গ্রুপ। আমরা প্রত্যেকটা লিভিং অর্গানিজমকে বিভিন্ন ধরনের গ্রুপিং করতে পারি। ঠিক আছে,
এই যে প্রত্যেকটা গ্রুপ, সেই গ্রুপগুলোকে আমরা কি বলবো, ট্যাক্সা, বা মানে ট্যাক্সা বলবো বহু বচনে, আর সিঙ্গুলার যদি বলি তাহলে ট্যাক্সন, যেটা একটু আগেই আমরা করলাম। এই যে পদ্ধতিটা, যে প্রত্যেককে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দিচ্ছি আমরা, তাকে বলা হয় ট্যাক্সোনমি। ঠিক আছে, দ্য বেসিস অফ মডার্ন ট্যাক্সোনমিক্যাল স্টাডিজ ইনক্লুডস, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে পুরো বায়োডাইভার্সিটিতে প্রায় 1.7 থেকে শুরু করে 1.8 লাখ অফ স্পিসিসকে ডিফাইন করে তাদেরকে ক্লাসিফিকেশন করলাম, সেই ক্লাসিফিকেশন করা বা ট্যাক্সোনমিতে যে ডিভাইড করলাম, সেই ট্যাক্সোনমিতে ডিভাইড করার জন্য আমরা কি কি বেসিস নিই, কি কি ভিত্তিতে আমরা এই ভাগগুলো করি, সেই ভিত্তিগুলো কি কি? এক্সটার্নাল স্ট্রাকচার, এক্সটার্নাল মানে কি, বাহ্যিক স্ট্রাকচার মানে মরফোলজি, বাহ্যিক স্ট্রাকচারকে কি বলা হয়, মরফোলজি। ইন্টারনাল স্ট্রাকচার মানে অভ্যন্তরীণ স্ট্রাকচার, ভিতরের কাঠামো, সেটা কি, অ্যানাটমি। ঠিক আছে, স্ট্রাকচার অফ সেলস অ্যান্ড টিস্যুজ, সেল মানে কি আমাদের কোষ, ঠিক আছে, কোষের স্ট্রাকচার স্টাডি করা হয় কোন বায়োলজিতে, সাইটোলজিতে। টিস্যুর স্ট্রাকচার স্টাডি করা হয় কোথায়, হিস্টোলজিতে। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু তোদের এনসিইআরটি তে মেনশন করা নেই এই টপিকে। ঠিক আছে, ডেভেলপমেন্টাল প্রসেস মানে কি, এমব্রায়োলজি মানে একটা প্রাণী তার প্রাণসত্তা উৎপত্তি হওয়ার থেকে শুরু করে তার পুরো জীব দেহটা গঠন হলো কি করে, তার যে প্রসেসটা মানে ডেভেলপমেন্টাল প্রসেস, সেই ডেভেলপমেন্টাল প্রসেস যেটাকে আমরা এমব্রিওলজি বলি। বা ইকোলজিক্যাল ইনফরমেশন মানে একটা নির্দিষ্ট পরিবেশে একটা জীব কিভাবে বৃদ্ধি পায়, তার বৈশিষ্ট্যগুলো কিরকম দাঁড়ায় সেই পরিবেশের রেসপেক্টে। ঠিক আছে, অফ অর্গানিজমস, তাহলে এই যে পাঁচটা ভিত্তি, এক্সটার্নাল স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার, স্ট্রাকচার অফ সেলস, স্ট্রাকচার অফ সেলসটাই এনসিইআরটি লেখা আছে, তাহলে কোষের স্ট্রাকচার, ডেভেলপমেন্টাল প্রসেস মানে কিভাবে আমাদের পরিব্যক্তিটা ঘটছে একটা ভ্রূণ থেকে, ভ্রূণ উৎপন্ন হওয়ার টাইম থেকে, ইকোলজিক্যাল ইনফরমেশন, এই পাঁচটা ভিত্তিতে আমরা কি ট্যাক্সোনমির বিভিন্ন যে ক্লাসিফিকেশন গুলো, সেই ক্লাসিফিকেশন গুলো করি, আমরা ভাগগুলো এই ভিত্তিতে করি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের সিস্টেম্যাটিক্স। সিস্টেম্যাটিক্স মানে কি, বুঝতে পারছিস তুই, সিস্টেম থাকবে, একটা নির্দিষ্ট সিস্টেম থাকবে। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট সিস্টেম হবে এর। ঠিক আছে, কিসের সিস্টেম? সিস্টেম্যাটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ ডাইভার্সিটি অফ অর্গানিজম। তাহলে আমরা স্টাডি অফ ডাইভার্সিটি অফ অর্গানিজম, তাহলে বিভিন্ন ধরনের ডাইভার্সিটি, বিভিন্ন জীববৈচিত্র্যের প্রত্যেকটা অর্গানিজম সম্পর্কে পড়ে তাদেরকে গ্রুপিং করা, এটা কি ছিল, আমাদের ট্যাক্সোনমি ছিল। তাহলে এক তো আমরা ট্যাক্সোনমি নিয়ে পড়বো। দ্বিতীয় কি আমাদের, তাদের ইভলিউশনারি রিলেশনশিপ মানে তাদের মধ্যে যদি কোনো প্রাণী এক্সটিংক্ট হয়ে থাকে, তাদের সাথেও যদি আমরা কোনো লিঙ্ক খুঁজে পাই, ঠিক আছে, তাহলে সেই লিঙ্কগুলোকে এস্টাবলিশ করা, প্রত্যেকের মধ্যে, প্রত্যেক প্রাণীর সাথে প্রত্যেক প্রাণী, প্রত্যেক উদ্ভিদের সাথে প্রত্যেক উদ্ভিদ, অথবা প্রাণীর সাথে উদ্ভিদের বিভিন্ন সংযোগ স্থাপন করা, বিভিন্ন কানেকশন তৈরি করা। ঠিক আছে, তাহলে এইগুলো কি আমাদের ইভলিউশনারি রিলেশনশিপ, যেটা আমরা ফাইলোজেনিতে পড়ি। তাহলে ট্যাক্সোনমি এবং ফাইলোজেনি এই দুটো জিনিস কি আমরা সিস্টেম্যাটিক্স এর আন্ডারে পড়ি। সিস্টেম্যাটিক্স আমাদের বায়োলজির সেই পোর্শন, যেই পোর্শনে আমরা বিভিন্ন প্রাণীদের মধ্যে যে ক্লাসিফিকেশন, বিভিন্ন গ্রুপিং, বিভিন্ন যে ভেদাভেদ, সেইগুলো জিনিসগুলো নিয়ে আলোচনা করি। সাথে সাথে প্রত্যেকটা যে অর্গানিজম গুলো আছে তাদের একে অপরের সাথে ইভলিউশনারি রিলেশনশিপ, সংযোগ স্থাপন করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে সিস্টেমেটিক্সই এই দুটো জিনিস। তাহলে সিস্টেমেটিক্স এর মধ্যে আমরা কি কি কনসিডার করি, এই দুটো পার্ট কনসিডার করি। ঠিক আছে, দ্য ওয়ার্ড সিস্টেমা, সিস্টেমা মানে কি, সিস্টেমা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, তার মানে কি, সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম। তাহলে জীবের বিভিন্ন সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট মানে নির্দিষ্ট উপায়ে ধাপে ধাপে আমরা কি তাদেরকে অ্যারেঞ্জ করেছি, তাদেরকে গ্রুপিং করেছি। দ্য স্কোপ অফ সিস্টেমেটিক ইনক্লুডস, আমাদের সিস্টেমেটিক্স এর কি কি স্কোপ থাকে, আইডেন্টিফিকেশন চিহ্নিতকরণ, নোমেনক্লেচার নামকরণ, এন্ড ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন মানে কি গ্রুপিংটা করা। ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াস ইউজ সিস্টেমা ন্যাচুরি, ক্যারোলাস লিনিয়াস বিজ্ঞানী কি করেছিল, সিস্টেমা ন্যাচুরি তার ফেমাস পাবলিকেশনের টাইটেল হিসেবে ইউজ করেছিল, এই যে সেই টাইটেল সিস্টেমা ন্যাচুরি। ঠিক আছে, নেক্সট ইজ হোয়াট আমাদের রুলস ফর রাইটিং সাইন্টিফিক নেম, সাইন্টিফিক নেম লেখার পদ্ধতি কি, সাইন্টিফিক নেম লেখার পদ্ধতি কি, যে আমাদের সাইন্টিফিক নেম আর জেনারেলি ইন ল্যাটিন, ল্যাটিনে লিখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে এটা আমাদের রুলস যে ল্যাটিনে আমরা কি সাইন্টিফিক নেম লিখবো, অথবা যদি ল্যাটিন ডাইরেক্টলি নাও হয়ে থাকে তাহলে তাকে ল্যাটিনের মতো করে নিতে হবে, মানে ল্যাটিনাইজড করতে হবে। ঠিক আছে, তাহলে সাইন্টিফিক নেম মাস্ট বি ইন ল্যাটিন অর ল্যাটিনাইজড ইররেসপেক্টিভ অফ দ্য অর্গানিজমস অরিজিন, সেটা কোথায় থাকবে, ল্যাটিনে থাকুক, বাইরে থাকুক, ল্যাটিনে অনুপস্থিত থাকুক, ডাজেন্ট ম্যাটার, আমরা সবসময় নামগুলোকে ল্যাটিন বা ল্যাটিনাইজড করে নেবো। কি প্রিন্ট, যদি আমরা প্রিন্ট করি তাহলে দে মাস্ট বি রিটেন ইন ইটালিক্স, যেরকম কি আমি দেখ এটা ইটালিক্সে প্রিন্ট করেছি। ঠিক আছে, কিন্তু এটাই যদি আমি হাতে লিখতে যাই তাহলে আমি কি করব, আমি তাহলে হাতে লিখবো ম্যাঙ্গিফেরা, আমি তো আর হাতে ইটালিক্স করতে পারবো না, তাহলে আমি লিখবো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তারপর কি নিচে আন্ডারলাইন করে দেবো, দুটো আলাদা আলাদা করে। ঠিক আছে, তাহলে আমি কি করবো, যদি হ্যান্ড রিটেন হয় তাহলে দে শুড বি আন্ডারলাইন সেপারেটলি, এটার আলাদা হ্যান্ড আন্ডারলাইন, এটার আলাদা আন্ডারলাইন। ঠিক আছে, ঠিক আছে, অ্যান্ড মেনটেন্স ইউনিফর্মিটি ইন, সরি, আচ্ছা, এবার যে এই কাজটা যে করছি, এই কাজটা কেন করছি, দিস ইন্ডিকেটস, এটা ইন্ডিকেট করে দ্য ল্যাটিন অরিজিন, এটা এই ল্যাটিন অরিজিনটাকে মানে ইন্ডিকেট করে যে এটা আমরা ল্যাটিনে লিখছি।
ঠিক আছে, সাইন্টিফিক নেম তো ল্যাটিনে লিখতে হবে অথবা ল্যাটিনাইজড করে নিতে হবে। তাহলে সেই জিনিসটাকে আমি বোঝানোর জন্য কি করছি, আন্ডারলাইন করে দিচ্ছি অথবা ইটালিক্সে লিখছি। যদি প্রিন্ট করি আমি কোথাও তাহলে কি সেটা ইটালিক্সে প্রিন্ট করবো, যদি আমি হাতে লিখি তাহলে কি করবো, আমি আন্ডারলাইন করে দেবো। এটা কি করে আমাদের, এটা আমাদের ল্যাটিন অরিজিনকে ইন্ডিকেট করে। দ্য সাইন্টিফিক নেমস, দ্য সাইন্টিফিক নেম ইন ইজ বাইনোমিয়াল, মানে এই যে সাইন্টিফিক নেম সেটা কি বাইনোমিয়াল, মানে এটা হচ্ছে আমাদের প্রথম শব্দ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শব্দ, দুটো শব্দের মিলনে আমাদের কি আমাদের নামটা তৈরি হয়। প্রথম যে শব্দ সেটা কি ডিফাইন করে, সেটা আমাদের জেনাস ডিফাইন করে বা গণ ডিফাইন করে। দ্বিতীয় যে শব্দ সেটা কি আমাদের স্পেসিস ডিফাইন করে বা স্পেসিফিক এপিথেট ডিফাইন করে। তাহলে জেনাস বা কি জেনেরিক নেম, স্পেসিস বা কি স্পেসিফিক এপিথেট। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোকে ডিফাইন করে। এবার আমাদের রুলস কি, আমাদের রুলস হচ্ছে যে আমাদের যে জেনাসের প্রথম অক্ষরটা ক্যাপিটালে হবে, কিন্তু স্পিসিসের প্রথম অক্ষরটা কিন্তু স্মলেই হবে। ঠিক আছে, সরি জি কেন মার্ক করেছি, আমাদের জেনাসের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে কিন্তু ইন্ডিকার প্রথম আই কিন্তু আমাদের স্মলই হবে, কারণ স্পিসিসে কোনো ক্যাপিটাল নেই। জেনাসের নামের প্রথম শুরুটাতে লেটারটা আমাদের ক্যাপিটালে দিতে হবে। যদি আমি কোনো সায়েন্টিস্টের নাম লিখি, ধর আমি এই সায়েন্টিস্টের নামটা ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করেছে, তাহলে সেটা কিন্তু আমি পরে লিখবো, কিন্তু সেই সায়েন্টিস্টের নাম কিন্তু আমাদের শুরু করতে হবে ক্যাপিটাল লেটার দিয়ে, যেটা আমি ভুল করেছি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে লিখতে হবে LIN, যেখানে এলটা কি আমাদের বড় হাতের। এইবার কথাটা হচ্ছে যে এই যে সায়েন্টিস্টের নাম আমি লিখবো অ্যাব্রিভিয়েটেড ফর্মে, অ্যাব্রিভিয়েটেড ফর্ম মানে কি, শর্টে লেখা, মানে আমি একটা ডট দিয়ে দেবো। লিনিয়াস তো পুরো নামটা ক্যারোলাস লিনিয়াস, আমি লিনিয়াস লিখতে বসবো না, আমি লিন লিখবো, লিন লিখে একটা ডট দিয়ে দেবো, মানে আমি তার শর্ট ফর্ম লিখবো। কোথাও হয়তো আবার শুধু এর লিখে ডট দিয়ে দিলাম, মানে লিনিয়াস বোঝানো হলো, ঠিক আছে, কিন্তু আমি সেটার অ্যাব্রিভিয়েটেড ফর্ম দিলাম, মানে আমি শর্টে লিখলাম। ঠিক আছে, এবার এর কিন্তু প্রথম অক্ষরটা আমি আবার ক্যাপিটালেই লিখবো, কারণ বিজ্ঞানীর নাম তো, নাম কি আমি বড় হাত দিয়ে শুরু করি। ঠিক আছে, এবার এটাকে কিন্তু আমি না তো ইটালিক্স করবো না তো আমি আন্ডারলাইন করবো। ঠিক আছে, তাহলে আমার বিজ্ঞানীর নাম কিন্তু কোনো ইটালিক্স হবে না, আন্ডারলাইন হবে না। তাহলে দ্য নেম অফ সায়েন্টিস্ট বা অথর সাইটেশন হু ফার্স্ট ডিসক্রাইব, যে প্রথমবার ডিসক্রাইব করেছিল, মে বি রিটেন অ্যাট এন্ড, শেষে লিখতে পারি আমরা। নো ইটালিক্স, কোনো ইটালিক করবো না, নো আন্ডারলাইন, কোনো আন্ডারলাইন করবো না, রিটেন ইন অ্যাব্রিভিয়েটেড ফর্ম, আমরা শর্টে লিখবো তার নামটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি। এবার আমরা ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি নিয়ে পড়বো। ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি বলতে, আমরা ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরি বলতে বুঝি যে 7 অব্লিগেট ফর্মস, নেম বলা উচিত না, ঠিক আছে, 7 অব্লিগেটস ফর আ স্পিসিস। অব্লিগেট মানে কি, অব্লিগেট মানে হচ্ছে যেটা কম্পালসারি, যেটা মাস্ট, যেটা 7টা থাকতেই হবে। মানে তুই যদি বলিস যে আমি একটা বাঘ কনসিডার করছি, তাহলে বাঘের 7টা জিনিস থাকবেই, 7টা ভাগ থাকবেই। মানুষের 7টা ভাগ থাকবেই। কোনো একটা উদ্ভিদ ধর আম গাছ, তার কি 7টা ভাগ থাকবেই। কি কি 7টা ভাগ, কিংডম থাকবে তার, ফাইলাম থাকবে তার, ক্লাস থাকবে, অর্ডার থাকবে, ফ্যামিলি থাকবে, জেনাস থাকবে, স্পেসিস থাকবে। স্পেসিস কি সব থেকে ছোট, স্মলেস্ট ক্যাটাগরি। স্পেসিস মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস, তাহলে প্রত্যেকটা জীব কি প্রত্যেকটা আলাদা আলাদা স্পেসিস, প্রত্যেকটা আলাদা আলাদা প্রজাতি। বাঘ একটা আলাদা স্পিসিস, সিংহ একটা আলাদা স্পিসিস, হনুমান একটা আলাদা স্পিসিস, তুই একটা আলাদা স্পিসিস। তারপর হচ্ছে মানে তুই বলতে মানুষ, ঠিক আছে। তারপর হচ্ছে একটা আম গাছ আলাদা স্পিসিস, একটা জাম গাছ আলাদা স্পিসিস। প্রত্যেকটা জিনিস কি, প্রত্যেকটা লিভিং অর্গানিজম প্রত্যেকটা আলাদা আলাদা স্পিসিস। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের স্মলেস্ট স্পিসিস, আর কিংডম কি আমাদের বিগেস্ট স্পিসিস বা লার্জেস্ট স্পিসিস বলা উচিত। ঠিক আছে, তাহলে অনেকগুলো স্পিসিস যুক্ত হয়ে একটা জেনাস তৈরি হয়, অনেকগুলো জেনাসের সম্মিলনে একটা ফ্যামিলি তৈরি হয়, অনেকগুলো ফ্যামিলির সম্মেলনে একটা অর্ডার তৈরি হয়, অনেকগুলো অর্ডারের সমন্বয়ে একটা ক্লাস তৈরি হয়, অনেকগুলো ক্লাসের সমন্বয়ে একটা ফাইলাম তৈরি হয়, অনেকগুলো ফাইলামকে কনসিডার করে আমাদের একটা কিংডম তৈরি হয়। ঠিক আছে, কিংডম ইজ আওয়ার হাইয়েস্ট অর্ডার অফ ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। ঠিক আছে, যত আমরা এই ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কিতে কিংডম থেকে ফাইলামের দিকে যাবো, মানে ওপর থেকে নিচের দিকে যাবো, তত আমাদের কমন ক্যারেক্টার ইনক্রিজ করবে, মানে একে অপরের সাথে যে কমন ক্যারেক্টার, সাধারণ বৈশিষ্ট্য, সেগুলো কি আমাদের ম্যাচ করবে। কেন, কারণ ধরে নে আমি একটা বাঘ কনসিডার করছি, তাহলে বাঘ একটা স্পিসিস, তাহলে একটা একটা বাঘের স্পিসিস মানে একটা বাঘের প্রজাতির মধ্যে, ধরে নে সারা পৃথিবীর মধ্যে আমাদের 70,000-80,000 বাঘ রয়েছে, তাহলে সেই 70-80,000 বাঘের মধ্যে প্রত্যেকটা বাঘ একে অপরের সাথে প্রায় অনেক বৈশিষ্ট্য তাদের সিমিলার হবে না। তাদের গায়ের রং যেরকম হবে, তাদের তারা প্রত্যেকে 4টে পায়ে হাঁটবে, তাদের মানে নাকের শেপ যেরকম হবে, তাদেরকে দেখতে যেরকম হবে, তাদের গর্জন যেরকম হবে, সেগুলো কাইন্ড অফ প্রায় সিমিলার না। তাহলে স্পিসিসের আন্ডারে কি সেগুলো সিমিলার, কিন্তু এটা যদি আমি কিংডমে চলে যাই, কিংডমের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে প্ল্যান্ট কিংডম, একটা হচ্ছে অ্যানিমাল কিংডম। প্ল্যান্ট কিংডম মানে কি, উদ্ভিদ, তার মানে যে কোনো উদ্ভিদ, মানে সেটা আম গাছ থেকে শুরু করে, জাম গাছ থেকে শুরু করে, ওই শ্যাওলা থেকে শুরু করে, সবই কি একটা একটা শ্রেণীর মধ্যেই পড়ছে। মানে
প্লান্ট কিংডম বা প্লান্টি, ঠিক আছে? তাহলে প্লান্টির আন্ডারে যত জিনিসগুলো আছে তাদের মধ্যে কি বৈশিষ্ট্যগুলো কমন, বৈশিষ্ট্যগুলোকে সেম না? আমার আম গাছের বৈশিষ্ট্য আর একটা শ্যাওলার বৈশিষ্ট্য কি সেম হয় না? বেশিরভাগ বৈশিষ্ট্যই সেম না। তাহলে কি তখন কমন ক্যারেক্টারিস্টিক কমে যাবে, ঠিক আছে? একটা অ্যানিমাল হচ্ছে কি একটা কিংডম, অ্যানিমাল কিংডম বা অ্যানিমালিয়া, তাহলে তার মধ্যে সমস্ত প্রাণী পড়ছে, তার মধ্যে মানুষও পড়ছে, তার মধ্যে বাঘও পড়ছে, তার মধ্যে একটা আরশোলাও পড়ছে। তাহলে আরশোলা আর বাঘের বৈশিষ্ট্য কি সেম না? খুবই কম বৈশিষ্ট্য সেম। তাদের এইটাই বৈশিষ্ট্য বলতে পারি সেম, যে তারা দুজনেই কি প্রাণী, ঠিক আছে? প্রাণী কেন? কারণ তারা চলতে পারে, তারা রেসপন্স করতে পারে এবং মুভমেন্ট করতে পারে, সরি লোকোমোশন করতে পারে, ঠিক আছে? লোকোমোশন এন্ড মুভমেন্ট করতে পারে, লোকোমোশন এন্ড লোকোমোশন এন্ড মুভমেন্ট করতে পারে, ঠিক আছে? তাহলে দ্যাটস ওয়াই দে আর অল আন্ডার প্লান্ট, এই সরি অ্যানিমালস, ঠিক আছে? কিন্তু তাদের মধ্যে কি কমন ক্যারেক্টারিস্টিক বেশি নয়। কিন্তু আমি যদি পুরো আরশোলার স্পিসিসের কথা বলি, তাহলে সারা পৃথিবীতে ধরে নে 1 কোটি আরশোলা রয়েছে। তাহলে 1 কোটি আরশোলার মধ্যে প্রথম আরশোলা, দ্বিতীয় আরশোলা, তৃতীয় আরশোলা, এরকম এক একটা আরশোলার একে অপরের বৈশিষ্ট্য তো সেম, ঠিক আছে? তাহলে যত আমি ওপর থেকে নিচে নামবো, মানে কিংডম থেকে স্পেসিসের দিকে যাবো, তত আমাদের কমন ক্যারেক্টারিস্টিক ইনক্রিজ করবে, কারণ স্পেসিসে সব থেকে বেশি পাবো আমি কমন ক্যারেক্টারিস্টিক। সেটাই আমি যত কিংডমের দিকে যাবো তত কি আমাদের কমতে থাকবে। আর যদি আমি উল্টো করি, মানে স্পেসিস থেকে ওপরের দিকে যাই, তাহলে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইনক্রিজ করবে। কেন? কারণ আমি যদি একটা স্পিসিস বলি, মানে একটা বাঘের স্পেসিসের কথা বললাম, তাহলে সারা পৃথিবীতে আমাদের বাঘের সংখ্যা নির্দিষ্ট আছে। তাহলে বাঘ প্রজাতির আন্ডারে মেম্বার আমার হয়তো 70,000, 80,000, 90,000, আমি এক্সাক্ট নাম্বার জানি না, ঠিক আছে? কিন্তু আমি এটা যদি কিংডমের কথা ভাবি, কিংডম মানে কি? কিংডম অ্যানিমালিয়া, তাহলে অ্যানিমালিয়া আন্ডারে কত না কত আমাদের অ্যানিমাল, তার মানে ধরে নে প্রায় 1 মিলিয়ন অ্যানিমাল আমাদের রয়েছে, 1 মিলিয়ন প্রাণী রয়েছে। তাহলে আমাদের কি হবে? কত সংখ্যায় বেশি। তাহলে আমি যত স্পেসিস থেকে কিংডমের দিকে যাব, তত আমাদের নাম্বার অফ ইন্ডিভিজুয়াল বাড়বে, নাম্বার অফ মেম্বার বাড়বে, ঠিক আছে? কিন্তু মানে সেই ট্যাক্সাতে, এটা কি? এটা হচ্ছে একটা ট্যাক্সা, কি এটা? এগুলো একটা গ্রুপ তো, তাহলে এটা একটা ট্যাক্সা বা এটা একটা ট্যাক্সা, এটা একটা ক্যাটাগরি, এটাও একটা ট্যাক্সা একটা ক্যাটাগরি, এটাও একটা ট্যাক্সা একটা ক্যাটাগরি বা র্যাঙ্ক বা লেভেল, এটাও একটা ট্যাক্সা বা ক্যাটাগরি, এটাও একটা ট্যাক্সা বা ক্যাটাগরি বা র্যাঙ্ক বা লেভেল, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই একটা ট্যাক্সা বল, একটা লেভেল, কারণ এগুলো তো একটা গ্রুপ, তাহলে এগুলো একটা ট্যাক্সা। ক্যাটাগরি মানে কি বলা হয়েছিল? যে ক্যাটাগরি মানে হচ্ছে এই ধাপগুলো, তাহলে এটা একটা ধাপ, মানে কি এগুলো একটা র্যাঙ্ক, এগুলো একটা লেভেল। কাদের লেভেল? ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা ট্যাক্সোনমিক ক্যারেক্টারিস্টিক বা ট্যাক্সোনমিক হায়ারার্কির লেভেল বা র্যাঙ্ক, অথবা হচ্ছে আমাদের ক্যাটাগরি, বা তুই ট্যাক্সনই বলতে পারিস, কারণ এগুলো তো এক প্রকারের গ্রুপ, ঠিক আছে? তাহলে এটা গেল, ঠিক আছে? এবার যদি আমি এই জিনিসটা কনসিডার করি, যে জিনিসটাকে আমাকে কমপ্লিট করতে হবে, তাহলে এটার থেকে আমাদের কি বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, যে কিংডম থেকে ফাইলাম, তাহলে আমি যদি নিচ থেকে উপরের দিকে যাই, ঠিক আছে, মানে আমি স্পেসিস থেকে যাচ্ছি কিংডমের দিকে, ঠিক আছে? আচ্ছা, এখানে ওটা না, ক্লাসিফিকেশন ইজ নট আ সিঙ্গেল স্টেপ প্রসেস। ক্লাসিফিকেশন একটা সিঙ্গেল স্টেপ প্রসেস মতো, তাকে প্রথমে আমি কিংডমের ভিতরে ভাগ করবো, মানে কি সে অ্যানিমাল না প্লান্ট। কিংডমে ভাগ করা মানে কি একদম সিম্পল, যে সে অ্যানিমাল না প্লান্ট, ঠিক আছে? তারপর তার ফাইলাম ভাগ করব, অথবা প্লান্ট হলে আমি তার ডিভিশন ভাগ করব, ঠিক আছে? তারপর তার ক্লাস ভাগ করব, তার অর্ডার ভাগ করব, তার ফ্যামিলি ভাগ করব, তার জেনাস ভাগ করব। ফাইনালি সেটা যেহেতু একটা ইউনিক জিনিস, সেটা কি তার ইউনিক একটা স্পিসিস হবে, ঠিক আছে? ক্লাসিফিকেশন ইজ নট আ সিঙ্গেল স্টেপ প্রসেস, একটা স্টেপের প্রসেস না, বরং এটা একটা হায়ারার্কি অফ স্টেপস, মানে এখানে বিভিন্ন লেভেলস ইনক্লুড আছে, ওয়্যার ইচ স্টেপ রিপ্রেজেন্ট আ র্যাঙ্ক অর ক্যাটাগরি। তার মানে এটা একটা র্যাঙ্ক, একটা ক্যাটাগরি, এটা একটা র্যাঙ্ক বা একটা ক্যাটাগরি, এটা একটা র্যাঙ্ক বা একটা ক্যাটাগরি, এটা একটা র্যাঙ্ক বা একটা ক্যাটাগরি, ঠিক আছে? প্রত্যেকটা কি আলাদা আলাদা একটা ট্যাক্সন, আলাদা আলাদা একটা র্যাঙ্ক, আলাদা একটা ক্যাটাগরি, ঠিক আছে? সিন্স ইচ ক্যাটাগরি ইজ পার্ট অফ ওভারঅল ট্যাক্সোনমিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এই পুরোটা কি? এই পুরোটা হচ্ছে একটা ট্যাক্সোনমিক্যাল অ্যারেঞ্জমেন্ট। এই পুরোটা কি? এই পুরোটা হচ্ছে একটা ট্যাক্সোনমিক্যাল অ্যারেঞ্জমেন্ট বা ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। তাহলে এই প্রত্যেকটা ক্যাটাগরিকে কি বলবো? ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ঠিক আছে? মানে কিংডম একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ফাইলাম একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ক্লাস একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি, অর্ডার একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ফ্যামিলি একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি, জেনাস একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি, স্পেসিস একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ঠিক আছে? অল অফ দিস ক্যাটাগরিজ টুগেদার ফর্ম ট্যাক্সোনমিক হায়ারার্কি। তাহলে এই সবকটা ক্যাটাগরি একসাথে মিলে কি তৈরি করলো? ট্যাক্সোনমিক হায়ারার্কি তৈরি করলো। ট্যাক্সোনমিক হায়ারার্কি আমি কাকে বলবো? এই যে ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো আছে, তাদের অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ফর্মকে বলবো, ঠিক আছে? অ্যাসেন্ডিং হচ্ছে তোর নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, ডিসেন্ডিং মানে উপর থেকে নিচের দিকে যাচ্ছি। তাহলে এর যে একটা অর্ডার, এই ট্যাক্সোনমিক অর্ডারগুলো, সরি ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো, তাদের একটা নির্দিষ্ট অর্ডার, নিচ থেকে তুই উপরে যা বা উপর থেকে নিচের দিকে যা, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার, সেগুলোকে একসাথে আমি কি বলবো? ট্যাক্সোনমিক হায়ারার্কি, ঠিক আছে? ইচ ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরি রেফার্ড অ্যাজ ইউনিট অফ ক্লাসিফিকেশন। তাহলে এগুলো প্রত্যেকটা যে এক একটা ক্যাটাগরি, সেই এক একটা ক্যাটাগরি হচ্ছে এক একটা ইউনিট অফ ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনের এক একটা একক। রিপ্রেজেন্ট আ র্যাঙ্ক, তাদেরকে একটা র্যাঙ্ক বলা হতে পারে, বা একটা তোর লেভেল বলা হতে পারে, বা একটা ক্যাটাগরি বলা হতে পারে, ঠিক আছে? বা ট্যাক্সোনমিক ক্যাটাগরি বলা হতে পারে, ঠিক আছে? কমনলি টার্মড এজ ট্যাক্সন, তাহলে এক একটাকে ট্যাক্সন বলা হবে, এবং প্লুরালে কি ট্যাক্সা বলবো, মানে এই সবকটা কি এক একটা ট্যাক্সন। আর যদি আমি একবারে বলি যে এগুলো কি, এগুলো হচ্ছে ট্যাক্সা,
কারণ আমি বহু বচনে বলছি, 7খানা আছে তো, তাহলে বহু বচন। তাহলে আমি একবারে যদি বলি, বহু বচনে যদি বলি তাহলে কি বলবো? তাহলে আমি বলবো ট্যাক্সা। আর যদি এক বচনে বলি তাহলে কি বলবো? তাহলে বলবো ট্যাক্সন। ঠিক আছে? নেক্সট কি আছে আমাদের? নেক্সট হচ্ছে সেটা যেটা আমি করতে যাচ্ছিলাম। ঠিক আছে, এবার আমি যদি কি করি, স্পিসিস থেকে কিংডমের দিকে যাচ্ছি, স্পিসিস থেকে কিংডম, তার মানে আমি নিচ থেকে ওপরের দিকে যাচ্ছি, এই অ্যারোটা ফলো করছি আমি। ঠিক আছে, তাহলে নিচ থেকে যদি আমি ওপরের দিকে যাই, তাহলে কমন ক্যারেক্টার, কমন ক্যারেক্টার কি বোঝালাম? যে স্পিসিসের মধ্যে, বাঘের মধ্যে প্রত্যেকের একে অপরের কমন ক্যারেক্টার বেশি। কিন্তু সেটা যদি আমি কিংডমে চলে যাই, অ্যানিমাল কিংডম, ঠিক আছে, তাহলে অ্যানিমাল কিংডমের মধ্যে প্রাণী তো কত রকমের আছে, তাহলে তাদের কমন ক্যারেক্টারিস্টিক পাবো আমি? সাধারণ বৈশিষ্ট্য পাবো? পাবো না। মানুষের বৈশিষ্ট্য আলাদা, বাঘের বৈশিষ্ট্য আলাদা, আটলার বৈশিষ্ট্য আলাদা, পিঁপড়ের বৈশিষ্ট্য আলাদা, তাহলে কখনো পাবো কমন ক্যারেক্টারিস্টিক? পাবো, কম পাবো। ঠিক আছে, তাহলে কি হবে? যত আমি স্পেসিস থেকে কিংডমের দিকে যাচ্ছি, মানে লোয়ার, এটা স্পেসিস কি আমাদের লোয়েস্ট ক্যাটাগরি, আর কিংডম কি আমাদের হাইয়েস্ট ক্যাটাগরি। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে যে কমন ক্যারেক্টারিস্টিক তাহলে কি হবে? লোয়েস্ট থেকে যদি আমি হাইয়েস্ট ক্যাটাগরির দিকে যাই তাহলে সেটা কি কমতে থাকবে। ঠিক আছে, কারণ স্পেসিসে সবথেকে বেশি পাবো আর কিংডমে সব থেকে কম পাবো। জেনারেল ক্যারেক্টারিস্টিক কি হবে? জেনারেল ক্যারেক্টারিস্টিক আমাদের বেশি হবে। জেনারেল ক্যারেক্টারিস্টিক মানে কি? কমন ক্যারেক্টারিস্টিক মানে কি, যেগুলো একে অপরের সাথে কমন থাকবে। ঠিক আছে, জেনারেল ক্যারেক্টারিস্টিক মানে কি? জেনারেল ক্যারেক্টারিস্টিক মানে সাধারণ বৈশিষ্ট্য বলাটা বেটার। অ্যাকচুয়ালি এগুলো বাংলাতে এক্সাক্ট ওয়ার্ডটি ভালো করে বুঝতে হবে না। মানে যেগুলো সবার মধ্যে সিমিলার। ঠিক আছে, মানে সবার মধ্যে বলতে সব মেম্বারসদের মধ্যে। তাহলে তুই একটা পিঁপড়ে বল, একটা বাঘ বল, একটা ইয়ে বল, তাদের মধ্যে জেনারেল ক্যারেক্টারিস্টিক কি? যে প্রত্যেকটা অ্যানিমাল, ঠিক আছে, তাদের যা যা বৈশিষ্ট্য আছে, যে তারা মুভমেন্ট করতে পারবে, তারা লোকোমোশন করতে পারবে, তারা গমন করতে পারবে। ঠিক আছে, তাহলে এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো আছে প্রত্যেকের আলাদা আলাদা, ঠিক আছে, সেগুলো। প্লান্টের বৈশিষ্ট্য কি? তারা আমাদের সালোক সংশ্লেষ করতে পারে বেশিরভাগ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক। তাহলে সেটা কি? সেটা উল্টো হয়। ঠিক আছে, যদিও এটা আউট অফ এনসিইআরটি, এটা এনসিইআরটিতে কিন্তু গিভেন নেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ডিফিকাল্টি বা কমপ্লেক্সিটি টু এস্টাবলিশ রিলেশনশিপ বিটুইন অর্গানিজম বা ক্লাসিফিকেশন। এবার তুই নিজে ভাব না, যে আমি ডিফিকাল্টি বা কঠিন হবে কখন একে অপরের সাথে রিলেশনটা বের করার জন্য? একটা বাঘের সাথে তুই একটা বাঘের রিলেশন বার করতে পারবি না, যে একই প্রজাতি পেয়ে গেলাম, সেই প্রজাতির মধ্যে এই বাঘটা আমাদের পুরুষ বাঘ, এই বাঘটা আমাদের স্ত্রী বাঘ, এই বাঘটার এরকম ক্যারেক্টারিস্টিক আছে, এই বাঘটার এরকম ক্যারেক্টারিস্টিক আছে, বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক। আমি শুধু জেন্ডার চিহ্নিতকরণের কথা বলছি না, আমি যে কোনো ক্যারেক্টারিস্টিক আমি কি নিজের প্রজাতির মধ্যে ভালোভাবে করতে পারবো না? ঠিক আছে, কিন্তু আমি যদি কিংডমের মধ্যে চলে যাই, কিংডমের মধ্যে কি অ্যানিমাল কিংডম, তার মানে কি সমস্ত প্রাণী রয়েছে তার মধ্যে, তাদের মধ্যে তুই কি করে রিলেশনশিপ বার করবি? যে একটা সিংহের সাথে একটা পিঁপড়ের রিলেশনশিপ কি করে বার করতে পারবি? তুই সহজে পারবি না। তাহলে ডিফিকাল্টি কি হবে? ডিফিকাল্টি বেড়ে যাবে, বা কমপ্লেক্সিটি, জটিলতা বেড়ে যাবে। তাহলে জটিলতা বা কমপ্লেক্সিটি কি বাড়বে? যত আমি ওপরের দিকে যাব তত কি আমাদের তাদের মধ্যে রিলেশনশিপ স্থাপন করার ডিফিকাল্টি বা কমপ্লেক্সিটি বেড়ে যাবে। ক্যারেক্টারিস্টিক দ্যাট মেম্বার্স উইদিন দ্য ট্যাক্সা শেয়ার। ট্যাক্সা মানে কি? ট্যাক্সন মানে এক একটা অর্ডার, এক একটা হচ্ছে তোর এই ভাগগুলো, এই এক একটা ভাগের মধ্যে যে মেম্বার গুলো আছে তাদের যে ক্যারেক্টারিস্টিক যেগুলো তারা শেয়ার করে, সেগুলো কি হবে? সেগুলো আমাদের কমে যাবে। ঠিক আছে, কারণ ওই সেম এক্সাম্পল, যে কিংডমের মধ্যে হয় অ্যানিমাল হবে না প্লান্ট হবে, তাহলে অ্যানিমালের মধ্যে আমার সেই বাঘও পড়ছে, অ্যানিমালের মধ্যে আমার পিঁপড়েও পড়ছে, তাদের মধ্যে কি কমন ক্যারেক্টারিস্টিক আমি পাবো? ক্যারেক্টারিস্টিক ওই সেম মেম্বাররা কি তাদের শেয়ার করবে? করবে না। কারণ অ্যানিমালের আন্ডারে তোর পিঁপড়েও একটা মেম্বার আর বাঘও একটা মেম্বার, তারা কি আমাদের ক্যারেক্টারিস্টিক শেয়ার করতে পারবে? পারবে না। কিন্তু একটা স্পিসিসের মধ্যে 10টা বাঘ রয়েছে, 10টা বাঘ একে অপরের সাথে কমন ক্যারেক্টারিস্টিক শো করবে না, কমন ক্যারেক্টারিস্টিক শেয়ার করবে না। তাহলে কি হবে? স্পেসিসে সবচেয়ে বেশি হবে, কিংডমে সবচেয়ে কম হবে। নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কি হবে? নাম্বার অফ ইন্ডিভিজুয়াল আমার কমতে থাকবে। কেন? দাঁড়া, স্পেসিস থেকে কিংডমে যাচ্ছে, তাহলে বৃদ্ধি পাবে। ঠিক আছে, কেন? কারণ কিংডমের আন্ডারে তো আমি সবচেয়ে বেশি স্পিসিস পাবো। কিংডম মানে কি? অ্যানিমাল কিংডম, প্লান্ট কিংডম, তাহলে প্লান্ট কিংডমের মধ্যে সমস্ত প্লান্ট পড়ছে, অ্যানিমাল কিংডমের মধ্যে সমস্ত অ্যানিমাল পড়ছে। কিন্তু স্পেসিস যদি তুই বলিস বাঘ, তাহলে বাঘের মধ্যে শুধু বাঘ পড়বে। তাহলে শুধু বাঘ পৃথিবীতে কতগুলোই বা আছে? 70,000, 80,000, হয়তো 1 লাখ, 1.5 লাখ, কিছু হবে একটা সংখ্যা। কিন্তু আমি যদি বলি অ্যানিমাল কিংডম, তাহলে সমস্ত অ্যানিমাল, মানে প্রায় 1-1.5 লাখ, না, 1 লাখ, 1.7 মিলিয়ন তো আমাদের পুরো অ্যানিমাল, তাহলে হয়তো 1 মিলিয়ন আমাদের, সরি, পুরো লিভিং অর্গানিজম, তাহলে হয়তো 1 মিলিয়ন আমাদের অ্যানিমাল। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কি হবে আমাদের? বৃদ্ধি পাবে যত আমি স্পেসিস থেকে কিংডমে যাব। কিংডমে আমাদের হাইয়েস্ট হবে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, স্পেসিসে আমাদের সবচেয়ে লোয়েস্ট হবে। ঠিক আছে, ইন জেনারেল। আচ্ছা, কোয়েশ্চেন্স এবার কিছু কিছু করে দেখি। ঠিক আছে, অন মুভিং ফ্রম স্পেসিস টু কিংডম, স্পেসিস থেকে কিংডমে যাচ্ছি, মানে আমি নিচ থেকে উপর দিকে যাচ্ছি। কমন ক্যারেক্টার ডিক্রিজ। হ্যাঁ, কমন ক্যারেক্টার তো সবচেয়ে বেশি হয় কি? কমন ক্যারেক্টার স্পিসিসে ম্যাক্সিমাম হয়।
আর কিংডমে মিনিমাম হয়, ঠিক আছে? তাহলে কি হবে, এটা ট্রু। অন মুভিং ফ্রম স্পিসিস টু কিংডম, স্পিসিস থেকে কিংডমের দিকে যাচ্ছি। জেনারেল ক্যারেক্টারিস্টিক উল্টো হয়, জেনারেল ক্যারেক্টারিস্টিক কোথায় ম্যাক্সিমাম হবে, কিংডমে ম্যাক্সিমাম হবে, তাহলে এটা ট্রু। অন মুভিং স্পিসিস টু কিংডম মানে স্পিসিস থেকে কিংডম হয়ে যায়। ডিফিকাল্টি ইন এস্টাবলিশিং রিলেশনশিপ ইনক্রিজ, হ্যাঁ ডিফিকাল্টি বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে ডিফিকাল্টি কি হবে, ডিফিকাল্টি আমাদের স্পিসিসে মিনিমাম হয়, আর ডিফিকাল্টি আমার কিংডমে কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে ইনক্রিজেস হবে। অন মুভিং, সরি, অন মুভিং ফ্রম স্পিসিস টু কিংডম মানে স্পিসিস থেকে কিংডমে যাচ্ছি, উল্টো করে দিতে পারে কিন্তু কোনো অবস্থায়। ক্যারেক্টারিস্টিক দ্যাট মেম্বার উইদিন দ্য ট্যাক্সাস শেয়ার ডিক্রিজেস, হ্যাঁ এটাও ট্রু হবে আমাদের। আগেরটা চেক করলে বুঝতে পারবি। লোয়ার দ্য ট্যাক্সা, ট্যাক্সা আমি কমাচ্ছি, তার মানে কি, তার মানে আমি এখন কিংডম থেকে আমাদের স্পিসিসের দিকে যাচ্ছি। লোয়ার দ্য ট্যাক্সা মানে নিচের দিকে যাচ্ছি, আমি লোয়ারে যাচ্ছি। হাইয়েস্টে কি থাকে, হায়ারে থাকে হচ্ছে আমাদের কিংডম, আর লোয়ারে কি থাকে, লোয়ারে থাকে আমাদের স্পিসিস। তাহলে এটাই দেখ উল্টো। তাহলে লোয়ার দ্য ট্যাক্সা, যত আমি ট্যাক্সা কমাচ্ছি, মোর ইজ দ্য ক্যারেক্টারিস্টিক দ্যাট মেম্বার উইদিন ট্যাক্সা শেয়ার, হ্যাঁ তাহলে তত বেশি কি আমাদের কমন ক্যারেক্টারিস্টিক থাকবে, তাহলে কি এটাও ট্রু। হায়ার দ্য ক্যাটাগরি, হায়ার ক্যাটাগরি মানে কি নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। লেস কমপ্লেক্স ইজ দ্য ক্লাসিফিকেশন, না মোর কমপ্লেক্স হবে, যত উপরের দিকে যাবো তত কি ক্লাসিফিকেশন আমার কমপ্লেক্স হয়ে যাবে। স্পেসিস ইজ দ্য লোয়েস্ট ক্লাস, স্পেসিস হচ্ছে আমাদের লোয়েস্ট ক্যাটাগরি, হ্যাঁ। অ্যান্ড শেয়ার লিস্ট লিস্ট তো না, ম্যাক্সিমাম নাম্বার অফ কমন ক্যারেক্টারিস্টিক শেয়ার করে, ঠিক আছে। কিংডম ইজ দ্য হাইয়েস্ট ক্যাটাগরি, কিংডম হাইয়েস্ট ক্যাটাগরি, ঠিক আছে। অ্যান্ড ইনক্লুডস অর্গানিজম উইথ ম্যাক্সিমাম সিমিলারিটি, না মিনিমাম সিমিলারিটি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এবার ওই ট্যাক্সন কি, ঠিক আছে, ওই যে ট্যাক্সন ট্যাক্সা কত কিছু পড়ে যাচ্ছি আমি, ঠিক আছে, র্যাঙ্ক, এইগুলো বোঝানোর জন্য এনসিআরটি একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে একটা ইনসেক্টের এক্সাম্পল, ঠিক আছে। ইনসেক্ট বলতে, ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ। এবার ইনসেক্ট জিনিসটা কি, ইনসেক্ট নিশ্চয়ই যখন আমি কাউকে ক্লাসিফিকেশন করছি, তার মানে সেটা একটা নির্দিষ্ট ভাগ, যাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো কি একে অপরের সাথে সমান। তাহলে আমি যদি অনেকগুলো জিনিসকে ইনসেক্ট বলে থাকি, তার মানে তাদের মধ্যে কিছু কমন ক্যারেক্টারিস্টিক আছে। সেই কমন ক্যারেক্টারিস্টিকটা কি, দেখ কি লেখা আছে, গ্রুপ অফ অর্গানিজম শেয়ারিং কমন ক্যারেক্টারিস্টিক বা কমন ফিচার, ঠিক আছে, কিছু কমন বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য, রেকগনাইজেবল কংক্রিট অবজেক্ট, মানে কি ওই গ্রুপের কথা বলা আছে। তাহলে এদেরকে কি আমি দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের ইনসেক্ট, এটা একটা ইনসেক্ট, এটা একটা ইনসেক্ট, ঠিক আছে, এগুলো আমি বুঝতে পারছি, ঠিক আছে। তাই বললাম রেকগনাইজেবল মানে, রেকগনাইজেবল মানে যেটা আমি দেখে বুঝতে পারবো, ঠিক আছে, চিহ্নিত করতে পারবো। কংক্রিট মানে কি, কংক্রিট মানে হচ্ছে যেটা সুগঠিত, ঠিক আছে। অবজেক্ট, অবজেক্ট মানে কি, এটা অবজেক্টই তো, লিভিং অবজেক্ট, ঠিক আছে। এগুলো কি, এগুলো হচ্ছে লিভিং অবজেক্ট, ঠিক আছে। এদেরকে একটা গ্রুপিং করে দেওয়া হলো। তাহলে ইনসেক্ট কি, ইনসেক্ট হচ্ছে একটা গ্রুপ। গ্রুপ বলতে তাকে কি বলা হয়, র্যাঙ্ক বা ক্যাটাগরি বলতে পারিস তুই এক কথায়, কিন্তু ক্যাটাগরি বলা উচিত না, ক্যাটাগরি বললে কি হবে, ওই এদের ক্লাস হয়ে যাবে। তাহলে কি র্যাঙ্ক বল, ঠিক আছে, বা ট্যাক্সন বল, তুই বেটার ট্যাক্সনটাই বলা বেশ, ঠিক আছে। তাহলে কি ট্যাক্সন বলবো আমি। তাহলে এটা কি ইনসেক্ট কি এক প্রকার ট্যাক্সন, ঠিক আছে। ক্যাটাগরি বলতে পারিস, তাহলে ক্যাটাগরি বললে কি বলে, ক্যাটাগরি অফ অফ ক্লাসিফিকেশন। ক্যাটাগরি বললে তুই কি বলবি, যে ক্লাসিফিকেশনের ক্যাটাগরি, ঠিক আছে। আচ্ছা, ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট কমন ফিচার কি, তাহলে ইনসেক্টদের সিগনিফিকেন্ট কমন ফিচার কি, সিগনিফিকেন্ট মানে কি তাৎপর্যপূর্ণ, মানে একটা মেইন ফিচার যেটা প্রত্যেকের মধ্যে সেম থাকে, কি জয়েন্ট লেগস হয়, মানে কি জয়েন্ট লেগস হয়, তার মানে কি এরকম একটা পা থাকে, তার সাথে আর একটা পা জোড়া থাকে, এরকম ওদের তিন জোড়া থাকে, মানে এরকম আর একটা হবে, এটা এক জোড়া হলো, এরকম আর একটা হবে, এটা দ্বিতীয় জোড়া হলো, এরকম আর একটা হবে, এটা তৃতীয় জোড়া হলো, ঠিক আছে। ছবিতে দেখে নে, দেখ এই হচ্ছে দেখ এক জোড়া, এদিকে একটা আছে ওদিকে একটা আছে, এই হচ্ছে দ্বিতীয় জোড়া, এই হচ্ছে দেখ তৃতীয় জোড়া, ঠিক আছে। সেম ভাবে এটাও দেখতে পাবি, কিন্তু এটা অতটা বড় না, তাই জুম ইন করে করলেও দেখতে পাবি না সহজে, ঠিক আছে। তাহলে এটা কি ইনসেক্টের একটা কমন ক্যারেক্টারিস্টিক। তাহলে এখানে কি বলতে চাওয়া হলো, এখানে বলতে চাওয়া হলো যে এই যে ইনসেক্ট নাম দিয়ে আমি গ্রুপিং করে দিলাম, তার মানে সেম ক্যারেক্টারিস্টিক আছে, সেম বৈশিষ্ট্য আছে, এরকম বেশ কিছু প্রাণীদেরকে আমরা এক জায়গায় গ্রুপিং করে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে, যে এরা সকলে পতঙ্গ, এরা সকলে ইনসেক্ট, তাদের নির্দিষ্ট কিছু কিছু বৈশিষ্ট্য কমন আছে, যার মধ্যে মেইন একটা কমন বৈশিষ্ট্য কি, যে এদের
পা গুলো জোড়া জোড়া মানে আর কি জয়েন্ট লেগস, ঠিক আছে, দুটো দুটো করে জয়েন্ট করা থাকে, ঠিক আছে। আর কি এরা পেয়ারে পেয়ারে থাকে। কিভাবে থাকে তো দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসো আমাদের ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরির যে বিভিন্ন ধাপগুলো ছিল। কি কি ধাপ ছিল? প্রথমে ছিল আমাদের রাজ্য, বর্গ, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি, ঠিক আছে, কিংডম থেকে শুরু করে স্পিসিস অব্দি। সেইগুলো আমরা এবার ওয়ান বাই ওয়ান পড়বো। তাহলে সবার প্রথমে আমরা কি করবো? সবার প্রথমে আমরা ছোট থেকে বড়তে যাবো, ঠিক আছে। সবার প্রথম ছোট কোন লেভেল ছিল? ছিল আমাদের প্রজাতি বা স্পিসিস। আর সব থেকে বড় মানে ক্যাটাগরি কি ছিল? আমাদের রাজ্য বা কিংডম, ঠিক আছে। তাহলে সবার ছোটটা পড়বো কি? স্পিসিস। স্পিসিস কি? স্পিসিস হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা, মানে কুকুর একটা আলাদা স্পিসিস, বিড়াল একটা আলাদা স্পিসিস, ঘোড়া একটা আলাদা স্পিসিস, আম গাছ একটা আলাদা স্পিসিস, জাম গাছ একটা আলাদা স্পিসিস। তাহলে প্রত্যেকটা লিভিং অর্গানিজম, মানে আলাদা আলাদা লিভিং অর্গানিজম, প্রত্যেকটা আলাদা আলাদা স্পিসিস। তাহলে কি? স্মলেস্ট ক্যাটাগরি অফ দ্য ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। তাহলে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি সব থেকে স্মলেস্ট ক্যাটাগরি কি? আমাদের স্পিসিস। গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল উইথ ফান্ডামেন্টাল সিমিলারিটি, তাদের বেসিক সিমিলারিটিস পাওয়া যায়, ঠিক আছে। দেয়ার আর ক্লিয়ার দেয়ার আর ক্লিয়ার মরফোলজিক্যাল ডিফারেন্সেস, তাদের ক্লিয়ার মরফোলজিক্যাল ডিফারেন্সেস পাওয়া যায়, মানে বাহ্যিক গঠনগুলো তাদের আলাদা আলাদা হয়। বিটুইন টু মেম্বার্স অফ ডিফারেন্ট স্পিসিস, তাহলে দুটো আলাদা আলাদা। কুকুরের বাহ্যিক গঠন আলাদা, বিড়ালের বাহ্যিক গঠন আলাদা, মানুষের বাহ্যিক গঠন আলাদা হবে, আম গাছের বাহ্যিক গঠন আলাদা হবে, জাম গাছের বাহ্যিক গঠন আলাদা হবে। তাহলে প্রত্যেকের কি ক্লিয়ারলি মরফোলজিক্যাল ডিফারেন্স শো করা যায় কাদের মধ্যে? দুটো আলাদা আলাদা স্পিসিসের মেম্বারদের মধ্যে, ঠিক আছে। একটা স্পিসিস কি? কুকুর, তাদের একটা মেম্বার নেই, মানে একটা কুকুর নেই। একটা বিড়াল, একটা আলাদা স্পিসিস, তাহলে বিড়ালের একটা মেম্বার নেই। তাদের বাহ্যিক গঠন আলাদা কি আলাদা নয়? আলাদা। তাই জন্য কি তাদের আলাদা আলাদা স্পিসিসের আন্ডারে ধরা হলো, ঠিক আছে। যেরকম আমরা এক্সাম্পল নিই কি প্যান্থেরা, লিও। এবার এই লিওর মধ্যে কি এই লিওটা হচ্ছে আমাদের স্পিসিস, এই টাইগ্রিসটা হচ্ছে আমাদের স্পিসিস, এই পেডাসটা হচ্ছে আমাদের স্পিসিস। কারণ আমরা কি পড়েছি, এটা কি একটা বাইনোমিয়াল নোমেনক্লেচার, ঠিক আছে। তার প্রথম শব্দটা আমাদের জেনাস দেয় আর দ্বিতীয় শব্দটা আমাদের স্পিসিস দেয়। তাহলে প্যান্থেরাটা কি? প্যান্থেরাটা প্রত্যেকের জেনাস, কিন্তু লিওটা হচ্ছে স্পিসিস। তাহলে এই যে প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও জিনিসটা কি? প্যান্থেরা লিও মানে হচ্ছে লায়ন। এই যে প্যান্থেরা টাইগ্রিস সেটা কি? সেটা হচ্ছে আমাদের টাইগার। প্যান্থেরা পেডাস সেটা কি? সেটা হচ্ছে আমাদের লেপার্ড, ঠিক আছে। সেম ভাবে আমাদের সোলানাম টিউবারসাম, এটা কি? এটাও এই টিউবারসামটা কি? আমাদের স্পিসিস। মেলনজিনা কি? আমাদের স্পিসিস। নিগ্রাম কি? আমাদের স্পিসিস, ঠিক আছে। আর সোলানাম কি? সোলানাম হচ্ছে আমাদের জেনাস গুলো, ঠিক আছে, বা জেনেরা বলবো আমরা একাধিকে, ঠিক আছে। তাহলে সোলানাম টিউবারসাম এটা কি? এটা হচ্ছে আমাদের আলু বা পটেটো। সোলানাম মেলানজিনা সেটা কি? আমাদের ব্রিঞ্জাল বা বেগুন। সোলানাম নিগ্রাম সেটা কি আমাদের? সেটা হচ্ছে আমাদের ম্যাকয়, এক ধরনের ফল টাইপের, ঠিক আছে। হোমোস্যাপিয়েন্স কি? স্যাপিয়েন্স কি? আমাদের প্রজাতি বা স্পেসিস। কোন প্রজাতি আমরা? আমরা হচ্ছে হিউম্যান বা মানুষ। টাইগ্রিনা কি? টাইগ্রিনা হচ্ছে আমাদের স্পিসিস। এটা কি? এটা এক প্রকারের ব্যাং বা ফ্রগ, ঠিক আছে। ছবি দেখে নি কিছু কিছু। এটা কি? এটা হচ্ছে আমাদের ওই ম্যাকয়, ঠিক আছে। ম্যাকয় মানে এর নাম কি? ম্যাকয় আমি বলছি, অন্য কোনো মানে সোলা নাম, অন্য কোনো দেশে হয়তো অন্য কোনো নাম আছে, সেখানে ইংলিশ অ্যাকসেপ্টেড নয়, চায়নাতে অন্য কোনো নাম হবে, তাহলে সেসব করলে তো হবে না, আমাকে একটা নির্দিষ্ট নাম রাখতে হবে। তাহলে তার নামটা কি? সোলা নাম। এটা হচ্ছে ওর বিজ্ঞানসম্মত নাম। এটা কি? এটা হচ্ছে আমাদের ব্রিঞ্জাল বা বেগুন। এর নাম কি? এর নাম হচ্ছে সেম, সোলা নাম হচ্ছে আমাদের সেম জেনাস, ঠিক আছে, সোলা নাম মেলনজিনা, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের আলু বা পটেটো। এরও নাম কি? এরও জেনাস হচ্ছে কি? সোলা নাম। আর কি? টিউবারসাম, টিউবারসাম, ঠিক আছে। হাতে লিখছি দেখি, আন্ডারলাইন করে দেবো। জেনাসের ফার্স্ট লেটার কি? ক্যাপিটালে হয়, আর কিচ্ছু ক্যাপিটালে হবে না, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের লেপার্ড, ঠিক আছে। লেপার্ডের নাম কি? লেপার্ডের নাম হচ্ছে প্যান্থেরা পেডাস। হাতে লিখছি তাই আন্ডারলাইন করে দেবো। এটা কি? এটা হচ্ছে আমাদের টাইগার। টাইগার মানে কি? প্যান্থেরা টাইগ্রাস। এটা কি? এটা হচ্ছে আমাদের লায়ন। লায়নের নাম কি? প্যান্থেরা লিও, ঠিক আছে।
হাতে লিখছি আন্ডারলাইন করে দেবো। এটাকে এটা বিরাট কোহলি, কিন্তু এর তো আলাদা আলাদা নাম আছে। এর নাম বিরাট কোহলি, ডাক নাম চিকু, আরো কত কত নাম রয়েছে, কিন্তু সেটা তো না, সে অ্যাট দ্য এন্ড কি মানুষ। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা হিউম্যান। তাহলে এর নাম কি? বিরাট কোহলির নাম কি? হোমোসাপিয়েন্স। অ্যাকচুয়ালি এটা কি এখন আমাদের হোমোসাপিয়েন্স স্যাপিয়েন্স, কিন্তু আমাদের যে থার্ড নেম মানে থ্রি নেম নোমেনক্লেচার সেটা আমাদের লিভিং ওয়ার্ল্ড সিলেবাসের মধ্যে নেই। ঠিক আছে, তাই কি আমরা দুটো নাম ইউজ করছি, হোমোসাপিয়েন্স। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্রগ, ইন্ডিয়ান বুল ফ্রগ বলে এটাকে। এর নাম কি? এর নাম হচ্ছে রানা টাইগ্রিনা। ঠিক আছে, তাহলে এগুলো কি গেল? আমাদের বিভিন্ন স্পিসিস গেল। এবার হচ্ছে আমরা জেনাস সম্পর্কে পড়বো। জেনাস কি? সেকেন্ড স্মলেস্ট ক্যাটাগরি, কারণ আমাদের লাস্টে ছিল স্পিসিস, তারপরেই কি আমাদের জেনাস। তাহলে সেকেন্ড স্মলেস্ট ক্যাটাগরি ইন ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি। ঠিক আছে, কারণ সব থেকে বড় হচ্ছে কিংডম, সব থেকে ছোট হচ্ছে স্পিসিস, স্পিসিসের পরেই তো জেনাস। ঠিক আছে, কম্প্রাইজেস, তাহলে এগুলো কি জেনাস কিভাবে তৈরি হবে? তাহলে অনেকগুলো স্পিসিস মিলে, তাহলে কম্প্রাইজেস আ গ্রুপ অফ রিলেটেড স্পিসিস, যে স্পিসিস গুলো কি একে অপরের সাথে বৈশিষ্ট্য আছে। কোন স্পিসিস গুলোকে নেব? যে স্পিসিস এর মেম্বার গুলো অন্য কোনো গণের মেম্বারের থেকে আলাদা বৈশিষ্ট্য ধারণকারী। ঠিক আছে, হু হ্যাজ মোর কমন ক্যারেক্টারিস্টিক দেন এনি আদার জেনেরা, অন্য কোনো গণের যে কমন ক্যারেক্টারিস্টিক গুলো আছে সেগুলোর থেকে বেশি কমন ক্যারেক্টারিস্টিক যদি কোনো একটা স্পেসিসের অংশের মধ্যে থাকে। যেরকম কি আমাদের সোলানাম টিউবারসাম, এটা কি আমাদের পটেটো। ঠিক আছে, এর মধ্যে এইটা কি? এটা হচ্ছে আমাদের জেনাস। সোলানাম মেলানজিনা, তাহলে এটা কি আমাদের জেনাস। সোলানাম নিগ্রিয়াম, তাহলে এটাও কি আমাদের জেনাস। তাহলে সোলানামটা কি? সোলানামটা হচ্ছে আমাদের জেনাস। ঠিক আছে, তাহলে এদের নির্দিষ্ট কিছু কিছু কি কমন ক্যারেক্টারিস্টিক আছে। আচ্ছা, কি বলতে পারি তাহলে আমি? জেনেরা বা জেনাসের বহু বচন। ঠিক আছে, জেনেরা ইজ অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেট মানে কি? সম্মিলন, মানে সম্মিলিত রূপ। ঠিক আছে, অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস, অল থ্রি হ্যাভ সিমিলার ক্যারেক্টারিস্টিক, সো দে আর ইন ওয়ান সিঙ্গেল জেনাস, যার নাম কি? সোলানাম। ঠিক আছে, বাট ডগ, ডগ কি? ডগ হচ্ছে ক্যানিস লুপুস। ঠিক আছে, তাহলে তার জেনাস কি? তার নাম তার জেনাস হচ্ছে ক্যানিস। স্পিসিস কি? এটা। ঠিক আছে, ক্যাটের জেনাস কি? আর স্পিসিস কি? ক্যাটাস। তাহলে এদের কি আমাদের জেনাসটা সেম? না, জেনাস কিন্তু ডিফারেন্ট। তাহলে আমাদের কুকুর এবং বিড়ালের কিন্তু জেনাস আলাদা, স্পিসিস তো আলাদা হবেই, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের অ্যানিমাল বা প্লান্ট কি প্রত্যেকটা আলাদা আলাদা স্পিসিস। ঠিক আছে, এটা কি? এটা আমাদের ডগি। এটা কি? এটা আমাদের ক্যাট। তাহলে ডগির আমাদের সাইন্টিফিক নাম কি? ডগির আমাদের সাইন্টিফিক নাম আর ক্যাটের আমাদের সাইন্টিফিক নাম, তাদের কিন্তু দুটো ওয়ার্ডই আমাদের আলাদা। তার মানে কি তাদের জেনাসটাও আলাদা, তাদের কি আমাদের স্পিসিসটা তো আলাদা হবেই হবে। ঠিক আছে, তাহলে আমাদের এর জন্য কি? এর নাম হচ্ছে আমাদের ক্যানিস লিপুস। আর এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের ফেলিস ক্যাটাস। ঠিক আছে, এটা কি আমাদের স্পিসিস, এটা কি আমাদের মানে বিড়ালের স্পিসিস কি? বিড়ালের স্পিসিস হচ্ছে ক্যাটাস। এটা কি আমাদের গণ বা জেনাস। ক্যানিস কি? আমাদের ডগের জেনাস। আর এটা কি? আমাদের ডগের স্পিসিস বা প্রজাতি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ফ্যামিলি। তাহলে আমাদের সবার লাস্টে কি ছিল? সবার লাস্টে ছিল স্পিসিস। অনেকগুলো স্পিসিস যুক্ত হয়ে কি আমাদের একটা জেনাস তৈরি হয়। অনেকগুলো জেনাস মিলে কি তৈরি করবে? এবার ফ্যামিলি। ঠিক আছে, তাহলে কি রিলেটেড জেনাস একসাথে মিলিত হয়ে একটা ফ্যামিলি তৈরি করবে। তাহলে কি বলবো? গ্রুপ অফ রিলেটেড জেনেরা বা জেনাস। তাহলে অনেকগুলো জেনেরা বা জেনাস মিলে কি করবে? একটা গ্রুপ তৈরি করবে। হায়ার র্যাঙ্ক দেন জেনাস এবং স্পিসিস, তাহলে এদের থেকে তো হায়ার র্যাঙ্কেই আছে এটা। ঠিক আছে, ইন প্লান্টস, প্লান্টের ক্ষেত্রে ফ্যামিলিজ আর গ্রুপ অন বেসিস অফ টু মেইন থিং। তাহলে আমাদের যদি উদ্ভিদের কথা বলি তাহলে আমরা দুটো মেইন ক্যারেক্টারিস্টিক দেখি, যে এই ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে আমরা একাধিক জেনাসকে একটা ফ্যামিলির আন্ডারে ধরবো। কি 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 আমাদের ক্যারেক্টারিস্টিক? একটা হচ্ছে ভেজিটেটিভ ফিচার। ভেজিটেটিভ ফিচার মানে কি? বাহ্যিক দিকে যেগুলো আমরা দেখতে পাবো আলাদা করে, কি আমাদের লিভস, স্টেম এটসেট্রা। আর রিপ্রোডাক্টিভ ফিচার, রিপ্রোডাক্টিভ ফিচার কি? আমাদের যে কোনো একটা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন কি সম্পন্ন হয়, তাদের যৌন জননের যে গঠন সেগুলো কি আমাদের ফুল। জননাঙ্গটা কি আমাদের ফুল। ফুলের মধ্যে কি থাকে? পুংকেশর চক্র থাকে, গর্ভকেশর চক্র থাকে, পুংকেশর স্তবক থাকে, গর্ভকেশর স্তবক থাকে। তাহলে কি হবে? আমাদের রিপ্রোডাক্টিভ ফিচারের মধ্যে আমরা কি কি দেখবো? আমাদের ফ্লাওয়ার দেখবো, ফ্রুটস দেখবো, কারণ কি আমাদের নিষেকের পরবর্তীতে যে গর্ভাশয়, গর্ভাশয়টাই পরিণত হয় ফ্রুটে পরিণত হয়। তাহলে কি রিপ্রোডাক্টিভ ফিচার বলতে আমরা ফ্লাওয়ার, ফ্রুট এগুলোই দেখবো। ঠিক আছে, ফল ফুল। তাহলে এগুলোর এই দুটো জিনিসের ভিত্তিতে, মানে এই দুটো মেইন জিনিসের ভিত্তিতে আমরা বিভিন্ন উদ্ভিদদের ক্ষেত্রে একই রকমের ক্যারেক্টারিস্টিক বিশিষ্ট জেনাস গুলোকে একটা ফ্যামিলি আন্ডারে কনসিডার করি। যেরকম কি আমাদের সোলানাম, সোলানামের মধ্যে কি পড়ে? ব্রিঞ্জাল পড়ে, পটেটো পড়ে, ম্যাকই পড়ে, এটা একটা জেনাস। পেটুনিয়া একটা জেনাস, যাদের মধ্যে বিভিন্ন অর্নামেন্টাল ফ্লাওয়ার্স গুলো পড়ে। দাতুরা একটা জেনাস, যাদের মধ্যে থর্নাপেল পড়ে। ঠিক আছে, এগুলো প্রত্যেকে একটা কমন ফ্যামিলি সোলানান্সির আন্ডারে পড়ে। ঠিক আছে, তাহলে এদের তিনজন জেনাসেরই
একটা নির্দিষ্ট ফ্যামিলি আছে, তার নাম কি সোলানান্সি। ঠিক আছে, তোকে যদি আমি বলি যে কমন ক্যারেক্টারিস্টিক কার মধ্যে বেশি, মানে সেই ট্যাক্সনের মধ্যে ইন্ডিভিজুয়ালদের মধ্যে তোর কমন ক্যারেক্টারিস্টিকের কথা বলা হচ্ছে, স্পেসিসে বেশি, নাকি তোর জেনাসে বেশি, নাকি তোর ফ্যামিলির মধ্যে বেশি? অবভিয়াসলি নিচে শব্দে বেশি হয়, ওপর থেকে নিচ থেকে উপরে গেলে কমতো, তো তাহলে স্পেসিফিক শব্দে বেশি, তারপর জেনাস, তারপর কি ফ্যামিলি। ঠিক আছে, এবার দেখ কুকুর এবং বিড়াল, ঠিক আছে, এরাও কিন্তু একই ফ্যামিলিতে নয়। কেন? কারণ ক্যাটের জেনাস কি? ক্যাটের জেনাস হচ্ছে ফেলিস, স্পিসিস কি? ক্যাটাস। ফ্যামিলি কি? এর ফ্যামিলি হচ্ছে ফেলিডে। ঠিক আছে, ডগ কি? ডগ হচ্ছে তোর জেনাস হচ্ছে ক্যানিস। ঠিক আছে, স্পেসিস কি ডগের? ডগের স্পেসিস হচ্ছে তোর লিপুস। ফ্যামিলি কি? ফ্যামিলি হচ্ছে এর ক্যানিডে। ঠিক আছে, আচ্ছা লাইনের কি? লাইনের হচ্ছে প্যান্থেরা লিও। ঠিক আছে, এর ফ্যামিলি কি? এর ফ্যামিলি বিড়ালের সাথে সেম। টাইগারেরও কি? টাইগারের হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, এরও কিন্তু ফ্যামিলি সেম। লেপার্ডেরও কি? ফ্যামিলি সেম। তাহলে এটা কি? প্যান্থেরা, এর হচ্ছে তোর পার্টাস, এই বিটা কিন্তু ছোট হাতের। ঠিক আছে, এরও কিন্তু ফেলিডে। তার মানে তুই ভালো করে দেখ যে আমাদের বিড়াল, আমাদের লায়ন, আমাদের বাঘ, আমাদের লেপার্ড, এদের কিন্তু আমাদের সেম ফ্যামিলি, কিন্তু কুকুরকেই কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে ডগ অ্যান্ড ক্যাটস হ্যাভ ডিফারেন্ট ফ্যামিলি। কেন ডিফারেন্ট ফ্যামিলি? কারণ তাদের মধ্যে অনেক সিমিলারিটিস আছে, কুকুর আর বিড়ালের মধ্যে। ঠিক আছে, আছে, কিন্তু দে হ্যাভ মেনি স্ট্রং ডিসিমিলারিটি, তাদের মধ্যে অনেক স্ট্রং ডিসিমিলারিটিও আছে, অনেক অমিলও রয়েছে, তাই জন্য তারা একই ফ্যামিলিতে নেই। ঠিক আছে, যত আমার কমন ক্যারেক্টারিস্টিক পাবো, যত আমার মিল পাবো, তো তার বেসিসেই তো আমরা একই ক্যাটাগরির মধ্যে রাখবো। তা সেরকমও মিল নেই যার ভিত্তিতে আমরা ওদেরকে একই ফ্যামিলিতে রাখতে পারবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের অর্ডার। অর্ডার কি? অর্ডার তাহলে কি? প্রথমে ছিল আমাদের স্পিসিস, অনেকগুলো স্পিসিস মিলে তৈরি হলো আমাদের জেনাস, জেনাস মিলে তৈরি হলো আমাদের ফ্যামিলি, তাহলে অনেকগুলো ফ্যামিলি মিলে তৈরি করবে এবার আমাদের অর্ডার। ঠিক আছে, তাহলে অর্ডার কি? গ্রুপ অফ রিলেটেড ফ্যামিলিজ, অনেকগুলো ফ্যামিলি মিলে তৈরি হয়, মানে কি বলবো, অ্যাগ্রিগেট অফ ক্লোজলি রিলেটেড ফ্যামিলি। ঠিক আছে, যেরকম এক্সাম্পল কি, প্লান্ট ফ্যামিলি হচ্ছে কনভলভুলেস, উচ্চারণ করতে পারবো না আমি। ঠিক আছে, আর এটা হচ্ছে সোলানান্সি। ঠিক আছে, এই দুটোরই একটা কমন অর্ডার রয়েছে, এই দুটোরই একটা কমন অর্ডার রয়েছে। সেই অর্ডারটা কি? সেই অর্ডারটা হচ্ছে আমাদের পলিমোনিয়ালস। ঠিক আছে, এর মেইন বেসিস অফ সিমিলারিটি কি, মানে কি কমন ক্যারেক্টারিস্টিক পেয়েছিলাম আমরা, সেটা হচ্ছে এদের ফ্লোরাল ক্যারেক্টার্স। ঠিক আছে, ফুলের বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টার্স। ঠিক আছে, অ্যানিমাল ফ্যামিলিজদের মধ্যে যদি বলি ফেলিডে আর ক্যানিডে, তাহলে এবার এদের অর্ডারটা সেম। এদের অর্ডার কি? এদের অর্ডার হচ্ছে কার্নিভোরা। কার্নিভোরা মানে কি? মাংসাশী। ঠিক আছে, মানে দ্য অ্যানিমালস হু ইটস দ্য মিট অফ আদার অ্যানিমালস। ঠিক আছে, তাহলে বলতে পারি অর্থাৎ ডগস অ্যান্ড ক্যাটস আর অফ সেম অর্ডার, তারা একই সেম অর্ডারে থাকে, অথবা অর্ডারের ওপরে যারা আছে, মানে অর্ডারের উপরে ক্লাস আছে, ফাইলাম আছে, কিংডম আছে, সবই কি সেম। ঠিক আছে, তাহলে অর্ডার অথবা অর্ডারের ওপরের যে হায়ারার্কি লেভেলগুলো আছে তারা কি সব কুকুর এবং বিড়ালের জন্য সেম, কিন্তু তার নিচে যারা আছে মানে ফ্যামিলি, জেনাস, স্পিচিস, এগুলো কিন্তু কুকুর আর বিড়ালের আলাদা। তাহলে কুকুর অ্যান্ড বিড়াল অ্যান্ড অফ ডিফারেন্ট ফ্যামিলি, জেনাস অথবা স্পিসিস। তাহলে ফ্যামিলি, জেনাস এবং স্পিসিস এগুলো কিন্তু ডগ আর ক্যাটের আলাদা। ঠিক আছে, কিন্তু আমাদের তার উপরে যারা আছে মানে অর্ডার, তারপরে থাকবে তোর ক্লাস, তারপর থাকবে ফাইলাম, তারপর থাকবে কিংডম, সেগুলো কিন্তু আমাদের সেম। ঠিক আছে, কার্নিভোরা মানে কি বললাম? মাংসাশী, মানে যারা মাংস খায় প্রাণীর।
নেক্সট কি আমাদের ক্লাস। তাহলে ক্লাস কি হবে, দেখ অনেকগুলো স্পিসিস মিলে তৈরি করলো অনেকগুলো জেনাস, অনেকগুলো জেনাস মিলে তৈরি করলো অনেকগুলো ফ্যামিলি, ফ্যামিলি মিলে তৈরি করলো অর্ডার, অর্ডার মিলে তৈরি করবে কি এবার ক্লাস। 1 2 3 4 5, ঠিক আছে, গ্রুপ অফ রিলেটেড অর্ডার্স, ঠিক আছে। তাহলে অনেকগুলো অর্ডার মিলে কি তৈরি করে আমাদের ক্লাস তৈরি করে। এক্সাম্পল কি, ধর যেরকম প্রাইমেটা আছে, প্রাইমেটার মধ্যে কারা পড়ে, মাঙ্কি পড়ে, গরিলা পড়ে, গিবন পড়ে, তাহলে এগুলো কি প্রাইমেটা নামক অর্ডারের আন্ডারে পড়ে। এবং টাইগার, ক্যাট, ডগ এগুলো কি কার্নিভোরার আন্ডারে পড়ে, একটু আগেই দেখলি। তাহলে এরা একটা কমন ক্লাসের আন্ডারে পড়ে। কমন ক্লাসটা কি, কমন ক্লাস হচ্ছে ম্যামালস বা ম্যামেলিয়া। তাহলে ম্যামেলিয়া মানে কি ম্যামালস, তার মানে কি, তার নাম মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তার মানে দ্য অ্যানিমালস হু ফিডস দেয়ার প্রোজেনি দেয়ার ব্রেস্ট মিল্ক, মানে যারা তাদের অপত্য সন্তানদেরকে স্তন্যপান করিয়ে বড় করে, তাই তাদেরকে কি বলা হয়, স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালস, ঠিক আছে। তাহলে এছাড়াও আরো কিছু কিছু অর্ডারস রয়েছে, যেরকম কি আমাদের রোডেনশিয়া, ঠিক আছে, কিরপটেরা, কিন্তু ওগুলো আমাদের দেওয়া নেই এনসিইআরটি, ঠিক আছে। তাহলে ক্লাস কি, ক্লাস হচ্ছে একই রকমের কমন ক্যারেক্টারিস্টিক্স আছে সেরকম, একই রকমের মানে কমন, ঠিক আছে, কমন ক্যারেক্টারিস্টিক্স আছে সেরকম অনেকগুলো অর্ডারের সমন্বয়, ঠিক আছে। যেরকম কি প্রাইমাটা, কার্নিভোরা, এই সকল অর্ডারস গুলোকে একত্রে আমরা একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে আমরা ক্লাসের আন্ডারে ফেলি, যে ক্লাসটা কি আমাদের ম্যামেলিয়া, ঠিক আছে। তাহলে ম্যামেলিয়া একটা গ্রুপ, তাহলে এটা একটা ট্যাক্সন। আর এই ট্যাক্সনটার এক্সাক্ট লেভেল বা র্যাঙ্কটা কি ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কিতে, সেটা হচ্ছে ক্লাস। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, যদি আমি একদম প্রেসাইজলি বলতে চাই। তাহলে ক্লাস হচ্ছে আমাদের সেই এক একটা ধাপ, এক একটা র্যাঙ্ক, এক একটা লেভেল, সেগুলো কি আমাদের র্যাঙ্ক বা ক্যাটাগরি বা লেভেল, ঠিক আছে। আর যে কোনো একটা গ্রুপকেই আমরা একটা ট্যাক্সন বলতে পারি, মানে এটাও একটা ট্যাক্সন, এটাও তো এট দ্য এন্ড একটা গ্রুপ, কিন্তু ম্যামেলিয়াও একটা গ্রুপ, কিন্তু ম্যামেলিয়াকে আমাদের ক্যাটাগরি বলা উচিত না, ঠিক আছে, কারণ ম্যামেলিয়া একটা ওই র্যাঙ্ক বা লেভেল নয়, ঠিক আছে। আচ্ছা, এখানে কোনটা কি, এখানে এটা হচ্ছে আমাদের, এটা তো আমাদের গরিলা, এটা তো আমাদের মাঙ্কি, আর এটা কি, এখানে দেখা আছে, আর এটা হচ্ছে গিভেন, এদেরকে গিভেন বলে, ঠিক আছে, ঠিক আছে। এরা সবাই কি, এরা সবাই হচ্ছে, এদের একটা নির্দিষ্ট অর্ডার রয়েছে, অর্ডারটা কি, এদের অর্ডার হচ্ছে প্রাইমাটা। তাহলে এরা প্রত্যেকে কি, এদের একটা নির্দিষ্ট অর্ডার রয়েছে, এদের অর্ডার কি, তাহলে প্রাইমাটা অর্ডারের আন্ডারে কিন্তু আমাদের গিভেন পড়ে, গরিলা পড়ে, মাঙ্কি পড়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ফাইলাম। এবার ফাইলাম কথাটা আমরা ইউজ করি অ্যানিমালদের জন্য, আর ডিভিশন কথাটা আমরা ইউজ করি প্ল্যান্টের জন্য, নামটা শুধু বদলে যাবে, জিনিসটা সেম। তাহলে গ্রুপ অফ রিলেটেড ক্লাসেস কনসিস্টিং অ্যানিমাল, মানে সেই সকল ক্লাস যে ক্লাসগুলোর মধ্যে অ্যানিমাল রয়েছে তাদের সমন্বয়ে কি গঠন হবে, ফাইলাম গঠন হবে। গ্রুপ অফ রিলেটেড ক্লাসেস কনসিস্টিং প্লান্ট, তাহলে সেই সকল ক্লাস যেগুলোতে আমরা উদ্ভিদ কনসিডার করছি তাদের সমন্বয়ে কি গঠন হবে, ডিভিশন গঠন হবে, ঠিক আছে। তাহলে যে সেরকম উদাহরণ কি, ক্লাস আমাদের পিসেস হতে পারে, অ্যামফিবিয়া হতে পারে, রেপটাইলা হতে পারে, অ্যাবিস হতে পারে, ম্যামালিয়া হতে পারে, ঠিক আছে। এই সকল ক্লাসগুলোর সমন্বয়ে, এই সকল ক্লাসগুলোকে আমরা একটা সেম ফাইলামের আন্ডারে ধরি। সেই ফাইলামটা কি, সেই ফাইলামটা হচ্ছে আমাদের কর্ডাটা। কর্ডাটা কাদের বলা হয়, যাদের মানে তাদের বেসিস কি, কোন ভিত্তিতে আমরা তাদেরকে কর্ডাটা বলছি আর একটা নির্দিষ্ট ফাইলামের আন্ডারে ফেলছি, কারণ তাদের নোটোকর্ড থাকে। নোটোকর্ড মানে আমাদের শিরদাঁড়ার দিক থেকে যে আমাদের মানে ব্যাকবোন তৈরি করে যেটা, ঠিক আছে। তাহলে মানে ব্যাকবোনটা হচ্ছে আমাদের নোটোকর্ড, নোটোকর্ড থেকে আমাদের ব্যাকবোনটা তারপর উৎপত্তি ঘটে, ঠিক আছে। এবং ডরসাল হলো নিউরাল সিস্টেম থাকে আমাদের, ঠিক আছে। আর সাম অফ দ্য মেইন কমন ফিচার, তাহলে আমরা কোন ফিচারের ভিত্তিতে এদেরকে আমরা একটা নির্দিষ্ট ফাইলামের আন্ডারে ফেললাম, এই যে ফিশেস, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস, ম্যামালস, এদেরকে একটাই ফাইলামের আন্ডারে রাখলাম কোন ভিত্তিতে, আমাদের এই নোটোকর্ডের উপস্থিতি এবং ডরসাল হলো নিউরাল সিস্টেমের উপস্থিতির ভিত্তিতে। এগুলো কি আমাদের প্রেজেন্ট প্রত্যেকটা কর্ডাটার মধ্যে, মানে প্রত্যেকটা ফিশের মধ্যে আছে, প্রত্যেকটা অ্যাম্ফিবিয়ানের মধ্যে আছে, প্রত্যেকটা রেপটাইলের মধ্যে আছে, প্রত্যেকটা বার্ডস এর মধ্যে আছে, প্রত্যেকটা ম্যামালসের মধ্যে আছে। সেম জিনিসটা আমি যদি প্লান্টদের জন্য বলি, তাহলে প্লান্টদের জন্য আমরা হেপটিকপসিডা এবং ব্রায়োপসিডা এই দুজনকে একটা নির্দিষ্ট ডিভিশনের আন্ডারে ফেলতে পারি, এদের জন্য ডিভিশন ওয়ার্ডটা ইউজ করব। আর অ্যানিমালদের জন্য আমরা ইউজ করব ওয়ার্ডটা ফাইলাম, ঠিক আছে। এই যে যখন আমি ইউজ করব প্লান্টদের জন্য, প্লান্টদের মধ্যে এক্সাম্পল আমি কি বললাম, হেপাটিকপসিডা এবং ব্রায়োপসিডা, এদেরকে আমরা একটা নির্দিষ্ট ডিভিশনের আন্ডারে ফেলতে পারি, অ্যান্ড দ্যাট ইজ ব্রায়োফাইটা। তাহলে সেই ডিভিশনটা কি, সেই ডিভিশনটার নাম হচ্ছে ব্রায়োফাইটা, ঠিক আছে।
যদিও এটা তোদের এনসিইআরটি তে ডাইরেক্টলি গিভেন নেই, ঠিক আছে, তাও পড়ে নিস না, দুটোই তো এক্সাম্পল ব্রায়োফাইটা। কিছু কিছু ক্ষেত্রে বা অন্য কোনো এক্সামের বাইরে থেকে চলে আসতে পারে। ইন কেস অফ প্লান্টস, প্লান্টদের জন্য ক্লাসেস উইথ ফিউ সিমিলার ক্যারেক্টারিস্টিক, আমরা প্লান্টদের যখন ডিভিশনে ভাগ করি না, তখন ক্লাসের খুব আমারই বেশি বৈশিষ্ট্য পাই না, আমরা কিছু বৈশিষ্ট্য পেলেই তাদেরকে একটা পার্টিকুলার ডিভিশনের আন্ডারে ক্লাসিফাই করে দিই, ঠিক আছে। আচ্ছা দেখ, এগুলো সব ম্যামালস, ম্যামালসদের মধ্যে মানুষও ইনক্লুডেড, তাহলে ম্যামালস কি? স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে, এগুলো সবই কি আমাদের ম্যামালস। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের পক্ষী শ্রেণী বা এভিস। এগুলো কি আমাদের রেপটাইলস মানে সরীসৃপ। এগুলো কি আমাদের অ্যাম্ফিবিয়ান্স মানে উভচর, ঠিক আছে। এগুলো কি? এগুলো তো হচ্ছে আমাদের ফিশ, মাছ। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রথম যেটা ছিল, প্রথমে কি ছিল? প্রথমে ছিল হেপাটিকপসিটা, তাহলে এটা হচ্ছে আমাদের হেপাটিকপসিটা। পেন কই গেল? তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের হেপাটিকপসিটা। এটা কি? এটা হচ্ছে আমাদের ব্রায়োপসিডা। এই হেপাটিকপসিডা আর ব্রায়োপসিডাকে একসাথে আমরা কোন ফাইলামের আন্ডারে, এই সরি ডিভিশনের আন্ডারে ধরি? এটা হচ্ছে ব্রায়োফাইটা, ঠিক আছে। এদের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেগুলো কি কমন, তাই কি এদেরকে ব্রায়োফাইটার আন্ডারে ক্লাসিফাই করা হয়। চল নেক্সট মুভ অন টু নেক্সট স্লাইড। তাহলে আমাদের সব হয়ে গেল, লাস্ট পড়ে রয়েছে আমাদের ফাইলাম। আমাদের সব পড়া হয়ে গেছে, ঠিক আছে, রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। তাহলে এবার আমি একদম হাইয়েস্ট অর্ডারে চলে এসেছি, যেটা কি আমাদের রাজ্য, ঠিক আছে। এটা সবচেয়ে ইজি, কারণ কি আমরা যে কোনো লিভিং অর্গানিজমকে দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে আমাদের অ্যানিমাল বা প্রাণী, একটা হচ্ছে আমাদের প্লান্ট বা উদ্ভিদ, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করবো, এটাই হচ্ছে আমাদের কিংডম। তাহলে গ্রুপ অফ ডিফারেন্ট ফাইলা, ফাইলা কাদের জন্য ইউজ করা হয়? আমাদের অ্যানিমালদের জন্য ইউজ করা হয়, তাহলে সেটা কি? আমাদের অ্যানিমালিয়া, ঠিক আছে। গ্রুপ অফ ডিফারেন্ট, এটা ডিভিশন হবে, ঠিক আছে, গ্রুপ অফ ডিফারেন্ট ডিভিশন, ডিভিশন কাদের জন্য ইউজ করা হয়? অ্যানিমালদের জন্য। তাহলে যত ডিভিশন আছে মানে যত ধরনের উদ্ভিদ রয়েছে সবাইকে আমাদের প্লান্টের আন্ডারে পড়বে। তাহলে কিংডম অ্যানিমালিয়াকে কি বলা হয়? অ্যানিমাল কিংডম। আর কিংডম প্লান্টিকে কি বলা হবে? প্লান্ট কিংডম, ঠিক আছে, যেটা তোদের আলাদা আলাদা করে চ্যাপ্টার পড়তে হবে এরপরে। দ্য হাইয়েস্ট ক্যাটাগরি অফ দ্য ট্যাক্সোনমিক হায়ারার্কি, আমরা কিংডম কি সব থেকে হাইয়েস্ট, ঠিক আছে, সব থেকে উপরের লেভেলের, সব থেকে ব্রডার সেকশন অফ ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি কি? আমাদের কিংডম। তাহলে কমন ক্যারেক্টারিস্টিক অ্যামং মেম্বার, স্পিসিস থেকে কিংডমের দিকে যেতে গেলে আমাদের কমে, তার মানে সব থেকে বেশি হবে স্পিসিসে, সব থেকে কম হবে আমাদের কিংডমে, তাহলে এরকম সাইন হবে। জেনারেল ক্যারেক্টারিস্টিক উল্টো হয়, তাহলে কি? এটা হবে। কমপ্লেক্সিটি অফ ক্লাসিফিকেশন অফ মেম্বার, মানে প্রত্যেকটা মেম্বারকে আমি ক্লাসিফিকেশন করার সময় জটিলতা, তো জটিলতা কোথায় বেশি হবে? কিংডমে বেশি, কিংডমে বেশি জটিলতা হবে, স্পিসিসে কম জটিলতা হবে, কারণ স্পিসিসের কি আমি সেট নাম্বার অফ আমাদের সিমিলারিটিস পেয়ে যাবো, ঠিক আছে, তাহলে কি হবে? চিহ্ন এরকম হবে। তুই ওই অর্ডারটা থেকে মিলিয়ে নিতে পারিস, কোন অর্ডারের থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এই অর্ডার থেকে, ঠিক আছে। দেখ এখানে কমপ্লেক্সিটি কি হয়? কমপ্লেক্সিটি আমাদের বাড়ে, তার মানে কি স্পেসিস থেকে কিংডমে যেতে গেলে বাড়ে, তো তাহলে সবচেয়ে বেশি কোথায় হবে? কিংডমে হবে। নেক্সট আমাদের ডিফিকাল্টি টু এস্টাবলিশ রিলেশনশিপ অ্যামং মেম্বার। সেম জিনিস, কিংডমে এত রকমের অ্যানিমাল রয়েছে, তাদের মধ্যে তুই রিলেশনশিপ বার করতে পারবি? পারবি না সহজে। কিন্তু স্পেসিসে বাঘ, তাহলে প্রত্যেকটা বাঘের মধ্যে রিলেশনশিপ বার করতেই পারবি, দেখবি এটা হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের একটা ছক, যে ছকটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের এনসিইআরটি তে গিভেন রয়েছে, ঠিক আছে। ছকটাতে কিছু কমন নেম দেওয়া আছে, কমন নেম মানে কি? ম্যান বা মানুষ, ঠিক আছে। তাহলে মানুষের আমাদের এখানে ফাইলাম অব্দি দেওয়া আছে, তুই আমাকে বলবি হচ্ছে এর কিংডম কি, ঠিক আছে। তা মানুষ কি? মানুষ তো একটা অ্যানিমাল, তাহলে কিংডম কি হবে? কিংডম হবে আমার অ্যানিমালিয়া বা অ্যানিমাল, ঠিক আছে। হাউস ফ্লাই, হাউস ফ্লাই মানে কি? এই যে এটা হচ্ছে হাউস ফ্লাই, মাছি, ঠিক আছে। তাহলে ওর কি হবে? ও কি একটা অ্যানিমাল, তাহলে কি হবে? একটা অ্যানিমালিয়া। ম্যাঙ্গো, ম্যাঙ্গো কি? আম, তাহলে ওটা কি? ওটা উদ্ভিদ, তাহলে কি হবে? এটা এই যে আমাদের আম, ঠিক আছে, যেটা খাচ্ছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যানিমাল, সরি এটা কি? তাহলে আমাদের প্লান্টি, ঠিক আছে। আর হুইট কি? হুইট হচ্ছে আমাদের এই যে এটা, তাহলে এটা কি? হুইটও কি আমাদের একটা প্লান্ট, তাহলে এটাও কি আমাদের প্লান্টি। অ্যানিমালিয়াকে আমি কি বলতে পারি? অ্যানিমাল। আর প্লান্টিকে আমি কি বলতে পারি? প্লান্ট, ঠিক আছে। তাহলে এই যে আম, আমটা কি আমাদের ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বা
প্লান্টির আন্ডারে পড়ছে একটা। আর এই খাচ্ছে কি আলিয়া ভাট, সে কি একটা মানুষ, তাহলে সে কি একটা অ্যানিমালিয়ার আন্ডারে পড়ছে। ঠিক আছে, উইট কি, উইট আমাদের একটা প্লান্টির আন্ডারে পড়ছে। ঠিক আছে, হাউস ফ্লাই কি, হাউস ফ্লাই আমাদের একটা অ্যানিমালিয়ার আন্ডারে পড়ছে। ঠিক আছে, আচ্ছা এবার ম্যানের নাম কি, হোমো স্যাপিয়েন্স, হাতে লিখলে কি আন্ডারলাইন করতে হবে। হাউস ফ্লাই এর নাম সেম ভাবে আছে, দেখ তাহলে জেনাস কি হবে, আগের নামটা তাহলে হোমো, এখানে কি হবে, আগের নামটা আমাদের জেনাস, পরের নামটা আমাদের কি হবে, ফ্যামিলি, বা সরি, আচ্ছা স্পেসিস দেয়নি, যদি স্পেসিস এর বক্স করতে হয় তাহলে কি হবে, এখানে স্পেসিস দেয়নি না, তাহলে স্পেসিসটাও আমি লিখে দেবো, তাহলে স্পেসিস কি হবে, এই যে দ্বিতীয় যেটা আছে সেটাই আমাদের স্পেসিস, তাহলে ম্যানের জন্য স্পেসিস কি হবে এটা, এই যে দ্বিতীয় যেটা আছে সেটা কি স্পেসিস, তাহলে স্পেসিস কি হবে, ম্যাঙ্গিফেরার স্পেসিস কি হবে, ইন্ডিকা, উইটের স্পেসিস কি হবে, ঠিক আছে, এগুলো সব স্পেসিস, বাকিগুলো তোকে মুখস্থ করতে হবে। ম্যানের মানে মানুষের ফ্যামিলি কি, হোমিডি, ঠিক আছে, হাউস ফ্লাই এর যা আছে, ম্যাঙ্গের যা আছে, উইটের যা আছে, ঠিক আছে, অর্ডার মুখস্থ করতে হবে। প্রাইমাটা, প্রাইমাটা কেন, কারণ আমাদের নোটোকর্ড আছে, আর ওই তোর কি ডরসাল হলো নিউরাল সিস্টেম আছে আমাদের, তাই ঠিক আছে, এদের আছে সেরকম ভাবে, এটা আছে এটা আছে, ঠিক আছে। ক্লাস কি আমাদের মানুষের জন্য ম্যামেলিয়া, কারণ আমরা সব কি স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে। হাউস ফ্লাই কি আমাদের ইনসেক্ট, তাহলে কি ইনসেক্টটা সেরকম ভাবে কি এরও আছে এরও আছে, ঠিক আছে। এর হচ্ছে ডাইকোলেডোনিক, আর কি মোনোকটলেডোনিক, ঠিক আছে। ডিভিশন বা ফাইলাম কি আমাদের, এর হচ্ছে কর্ডাটা, কারণ আমাদের কি নোটোকর্ড আছে, ও সরি এটা প্রাইমাটা ছিল, নোটো কর্ডাটা বলে ফেলেছি ভুল করে, কর্ডাটা হচ্ছে আমাদের কি নোটোকর্ড আছে, এবং ডরসাল হলো নিউরাল সিস্টেম আছে, তাই জন্য, ঠিক আছে। হাউস ফ্লাই কি আমাদের আর্থ্রোপোডার মধ্যে পড়ে, এটা অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পড়ে, এটা অ্যাংলোস্পার্মের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা এটাও অ্যাংলোস্পার্মই আছে, এটাও অ্যাংলোস্পার্ম আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এগুলো তোকে মুখস্থ করতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দ্যাট ওয়াজ অল ফর দিস লেকচার, এটা এখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। লিভিং ওয়ার্ল্ডের আর কিছু পার্ট আছে, যে পার্টটা আমাদের রিডিউস সিলেবাসে এনসিআরটি নতুন এনসিআরটি যে একটা মডিফিকেশন আছে তাতে রিডিউস হয়ে গেছে, বাট সেটা আমাদের কি করে রাখা বেটার, কারণ এনটিএ কি করবে তার কোনো গ্যারান্টি থাকে না, তাই বাইরে থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে, তাই সেটা নেক্সট লেকচারে করে নিতে হবে, ঠিক আছে। কি কি পার্ট পড়ে থাকবে, আমাদের গ্রোথের পার্ট কিছু পড়ে থাকবে, মানে গ্রোথের বেশ কিছু টাইপস আছে, মানে বেসিক্যালি ওগুলো কি, ওগুলো হচ্ছে লিভিং এর কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স, যে লিভিং কে নন লিভিং থেকে আলাদা করে কি কি ক্যারেক্টারিস্টিক, কি কি বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা লিভিং এবং নন লিভিং এর মধ্যে পার্থক্য করতে পারি, সেই পার্থক্যগুলো কি তাদের আহ এমন পার্থক্য যেটা তাদের ডিফাইনিং পার্থক্য, মানে সেটা কি ডিফাইন করে দেয় যে এর এই পার্থক্য এই বৈশিষ্ট্য থাকলে তার প্রাণ থাকবেই থাকবে, সেইটা কি না, নাকি সেটা নয়, তাহলে সেই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। এক তো সেটা, দ্বিতীয় আমাদেরকে পড়তে হবে জুলজিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে, ট্যাক্সোনমিক্যাল এইডস, ঠিক আছে, হারবেনিয়াম, ঠিক আছে, ওইগুলো আমাদেরকে পড়তে হবে। তো এই কিছু কিছু পার্টস পড়ে রয়েছে, যে পার্টস গুলো আমাদের অ্যাকচুয়ালি রিডিউস হয়ে গেছে, বাট আমাদেরকে আমাদের সেফটির জন্য পড়ে রাখা উচিত, ঠিক আছে। তো সেটা নেক্সট পার্টে হবে। ফার্স্ট পার্ট তোদের কমপ্লিট লিভিং ওয়ার্ল্ড, যেটা আমাদের মডিফিকেশন হয়েছে এনসিআরটি নতুন সিলেবাস হিসেবে, ঠিক আছে, যেটা আমাদের এখন নিডেড সিলেবাস হওয়া উচিত, ঠিক আছে। বাট এনটিএ কি করবে সেটা আমাদের কারুর মানে অকাতের মধ্যে নেই, যে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, তাই আমাদেরকে পড়ে চলতে হবে সবকিছুই।